সেরেট ফেরেট ফর্মুলা নিশ্চয়ই তোদের মনে আছে, লাস্ট যেটা বলেছিলাম। আর ইউনিট ট্যানজেন্ট, ইউনিট নরমাল আর ইউনিট বায়োনরমাল, এটা মনে আছে, তাই তো? আজকে যেটা প্রথম বলছি, এই প্রথম থিওরেমটা যেটা আছে, দেখ, show that the space curve is a straight line if and only if its curvature is 0 at every point of the curve. Hello? Hello? Yes, sir. ঠিক আছে, একজনের মাইক্রোফোন অন ছিল। তাহলে দেখ, আজকে যেটা ওই বলছিলাম, প্রথম থিওরিটা যেটা শুরু করছি, দেখ কি বলেছে, স্পেস কার্ভটা, এটা বলেছে, কোশ্চেনটা আছে, শো দ্যাট এ স্পেস কার্ভ, স্পেস কার্ভ আর প্লেন কার্ভের মধ্যে নিশ্চয়ই পার্থক্য বুঝেছিস। হ্যাঁ, এর আগের দিন বলেছিলাম, স্পেস কার্ভের উদাহরণ হিসেবে স্প্রিং এর উদাহরণটা দিয়েছিলাম, বা আরো বলেছিলাম একটা যদি ইয়ে মসকিটো উড়ে বেড়ায় ঘরের মধ্যে, তার যদি যে লাইন বরাবর উড়ে বেড়ালো সেটা যদি একটা কার্ভ কল্পনা করি। আর প্লেন কার্ভ হচ্ছে আমরা যেগুলো জানি, ইলিপস, প্যারাবোলা, সার্কেল, হাইপারবোলা, is a straight line, মানে স্পেস কার্ভটা স্ট্রেট লাইন হবে, কি বলেছে, ইফ অ্যান্ড অনলি ইটস কার্ভেচার কি বলেছে, ইজ জিরো অ্যাট অল পয়েন্টস অফ দ্য কার্ভ, কার্ভেচার ইজ জিরো at all points on the curve. ঠিক আছে, এটা হবে, দেখা যাবে। আচ্ছা, স্পেস কার্ভটা তোর হচ্ছে স্ট্রেট লাইন হবে। স্ট্রেট লাইনের ডেফিনিশন কি? স্ট্রেট লাইনের ডেফিনিশন তো ছোটবেলায় যা পড়েছি সে তাই বললে হবে না। স্ট্রেট লাইনের একটা প্রপার্টিজ এর মধ্যে বলতে পারি, স্ট্রেট লাইন স্ট্রেট লাইনটা এমন একটা কার্ভ যার প্রতিটা পয়েন্টে ট্যানজেন্ট ভেক্টর ইজ কনস্ট্যান্ট। আমি যদি বলি ডেফিনিশন, মানে আমি বলতেই পারি, স্ট্রেট লাইন ইজ এ কার্ভ, কেমন কার্ভ, যার প্রতিটা পয়েন্টে ট্যানজেন্ট, ইউনিট ট্যানজেন্ট ভেক্টর ইজ কনস্ট্যান্ট, মানে টি ইজ কনস্ট্যান্ট, তাই না? টিটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে হচ্ছে টি মানে ইউনিট ট্যানজেন্ট, টিটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে ইউনিট ট্যানজেন্ট হবে, এই স্ট্রেট লাইন হবে যে কোনো কার্ভের, হোয়াট এভার দ্য কার্ভ মে বি, তার যদি ট্যানজেন্ট ইজ কনস্ট্যান্ট হয়। ট্যানজেন্ট বলতে ইউনিট ট্যানজেন্ট, ইউনিট বলতে তো লেন্থ তো কনস্ট্যান্ট করেই নিচ্ছি, তার মানে যে ডিরেকশনটা কনস্ট্যান্ট হয়। দিস ইজ দ্য ডেফিনিশন অফ স্ট্রেট লাইন। বাকি অন্য কোনো কার্ভের, সেটা প্লেন কার্ভ হোক, স্পেস কার্ভ হোক, তার কখনো ইউনিট ট্যানজেন্ট ভেক্টরটা কনস্ট্যান্ট হবে না, একমাত্র স্ট্রেট লাইন ছাড়া। এবার ইউনিট ট্যানজেন্ট ভেক্টরটা তার মানে কি দেখাতে হবে? তোকে দেখাতে বলেছে স্পেস কার্ভ ইজ এ স্ট্রেট লাইন ইফ দ্য কার্ভেচার ইজ জিরো। তার মানে এখানে ইফ অ্যান্ড অনলি বলেছে কার্ভেচার ইজ জিরো, তার মানে কার্ভেচারটা জিরো হলে ওই টি ইজ কনস্ট্যান্ট হবে, আবার টি ইজ কনস্ট্যান্ট হলে কার্ভেচার জিরো হবে। আর টি ইজ কনস্ট্যান্ট মানেই হচ্ছে ইয়েটা, কার্ভটা ইজ এ স্ট্রেট লাইন। বোঝা গেল ব্যাপারটা? বুঝেছিস? এবার প্রুফটা এইভাবে করতে হবে, মানে সরাসরি কার্ভেচার জিরো ধরবো আর কার্ভটা স্ট্রেট লাইনের ইকুয়েশন চলে আসবে, ব্যাপারটা তো এরকম নয়। স্ট্রেট লাইন যে প্রপার্টি স্যাটিসফাই করে, স্ট্রেট লাইনের একটা মেন প্রপার্টির মধ্যে পড়ে এটা, ট্যানজেন্ট অ্যাট এভরি পয়েন্ট ইজ কনস্ট্যান্ট। ট্যানজেন্ট বলতে এখানে ইউনিট ট্যানজেন্ট, ইউনিট ট্যানজেন্ট ভেক্টর অ্যাট এভরি পয়েন্ট। এবার দেখ, কাপা জিরো, তার মানে তুই যদি ধরে নিস কাপা জিরো, তাহলে হবে হচ্ছে টি ইজ কনস্ট্যান্ট, মানে স্ট্রেট লাইন হবে, মানে ইফ অ্যান্ড অনলি আছে, এখানে থিওরামটা ইফ অ্যান্ড অনলি আছে, কার্ভেচারটা জিরো দেখাতে হবে, লিফ অ্যান্ড অনলি আছে। তার মানে আমি যদি ধরে নিই হচ্ছে কাপা জিরো, কাপাটা জিরো, তাহলে আমাকে দেখাতে হবে টি ইজ কনস্ট্যান্ট, ইমপ্লাই করবে টি ইজ কনস্ট্যান্ট। টি ইজ কনস্ট্যান্ট হওয়া মানে হচ্ছে স্ট্রেট লাইন। আর উল্টো ভাবে স্ট্রেট লাইন হওয়া মানে ইমপ্লাই করবে টি কনস্ট্যান্ট, আর টি কনস্ট্যান্ট হওয়া মানে ইমপ্লাই করবে কাপা জিরো, এটা দেখাতে হবে। মানে এই কাপা জিরো ধরে নিলে এটা দেখাতে হবে, আবার
স্ট্রেট লাইন ধরে নিলে কাপা জিরো দেখাতে হবে, ব্যাস এইটা খুব সোজা জিনিস। আমরা যেহেতু গতদিন অলরেডি সেরেটনের ফর্মুলাটা করলাম, ফর্মুলাগুলো তার মধ্যে প্রথম একটা যে ফর্মুলাটা করেছিলাম, প্রথম ফর্মুলা থেকে হচ্ছে ডিটি ডিএস, দিস ইজ অ্যাকচুয়ালি কাপা এন, ঠিক আছে? তো হয় কাপা ইজ দ্য কার্ভেচার, হয় ছিল কি কাপা ইজ দ্য কার্ভেচার at any point P bracket R on the curve R equal to R of S, এই কার্ভের উপর হচ্ছে একটা এনি পয়েন্ট তাহলে কাপাটা হচ্ছে এনি পয়েন্টে কার্ভেচার। এইবার যদি আমি ধরে নিই প্রথম কন্ডিশনটা, ইফ কাপা ইকুয়াল টু 0, ধরে নিই কাপা ইকুয়াল টু 0 মানে ডিটি ডিএস ইকুয়াল টু 0, ডিটি ডিএস ইকুয়াল টু 0 মানে ইমপ্লাই করবে কি টি ইজ কনস্ট্যান্ট, কিছু নেই প্রুফে, আমি যে বেশি করে বলতে পারবো না, টি ইজ কনস্ট্যান্ট। আমার গতদিন যেটা পড়িয়েছি এই চ্যাপ্টারে ওইটা ছিল বেসিক কনসেপ্ট, মানে টিটাকে কিভাবে কনস্ট্রাক্ট করছি, মানে টি মানে ডিআর ডিএস, আর ডিটি ডিআর ডিটি আমি পেয়েছিলাম হচ্ছে ভেক্টর প্যারালাল টু দ্য ট্যানজেন্ট, ঠিক আছে? আর টি মানে হচ্ছে ডিআর ডিএস। গতদিন যেটা পড়িয়েছিলাম এন কোণ কিভাবে ডিফাইন করলাম, বিটা কিভাবে ডিফাইন করলাম, দেন ওই সেরেট ফেরেট ফর্মুলা, এই গতদিনের এই বেসিক, এই চ্যাপ্টারের বেসিকটা একটা করেছিলাম। এই রিলেটেড তোদের জিনিস পরবর্তীতে অনেক কিছু করতে হবে যদি এমএসসি করিস। এটা শুরু, এটা একটা ভেক্টর অ্যানালিসিসের মধ্যে আছে যদিও, হ্যাঁ ভেক্টর মানে ভেক্টরের ডেরিভেটিভ দিয়ে প্রুফ গুলো করা হচ্ছে, বাট এটার থেকে একটা নতুন জিনিস তৈরি হয় যেটা হচ্ছে ডিফারেনশিয়াল জিওমেট্রি, ঠিক আছে? এখান থেকে দেখ, লক্ষ্য করে দেখ, আমরা কতগুলো ফিজিক্যাল কোয়ান্টিটি, যার কাছে কার্ভের একটা কার্ভেচার ডিফাইন করছি, কার্ভের একটা টরশন ডিফাইন করছি, তাহলে যখন কার্ভ আসছে তার একটা বিভিন্ন টরশন, কার্ভেচার, ট্যানজেন্ট, নরমাল, বাইনরমাল, এটা একটা জিওমেট্রি, তাই না? এটা জিওমেট্রিক্যাল কার্ভের ওপর আমি দেখ সবকিছু আসছে না। এরপরে একটা ট্যানজেন্ট প্লেন, তারপরে হচ্ছে ট্যানজেন্ট প্লেনটা কি হবে, নরমাল বা ট্যানজেন্ট প্লেনটা কি হবে, বাইনরমাল প্লেনটা কি হবে, তার বিভিন্ন নাম আছে, সেগুলো এখন এখানে আমরা করব না, বাট এর পরবর্তী এই রিলেটেড অনেক কিছু আছে, মানে এর একটা নতুন, মানে যে তোরা যেমন কোঅর্ডিনেট জিওমেট্রি পড়লি, এখান থেকে শুরু হয় ডিফারেনশিয়াল জিওমেট্রি। ডিফারেনশিয়াল জিওমেট্রি তোদের এখানে সেইভাবে নেই, ঠিক আছে? বিএসসি তে সেইভাবে নেই। এটা আমি যেটা পড়াচ্ছি ধরে নে এটা ডিফারেনশিয়াল জিওমেট্রির একদম শুরুটা পড়াচ্ছি, এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি ডিফারেনশিয়াল জিওমেট্রি। তোরা দেখবে যে আমি যে পিডিএফটা দিয়েছি তার উপরে যার মনে হয় লেখা আছে, হেডিং এ লেখা আছে ডিফারেনশিয়াল জিওমেট্রি, আছে না? লাস্ট দিন যেটা দিলাম, হ্যাঁ, তাহলে এইটা আছে ডিফারেনশিয়াল জিওমেট্রি, একটা ম্যাথসের একটা বড় একটা অঙ্ক, যেরকম বিভিন্ন অ্যালজেব্রা পড়িস, বল ইন্টিগ্রেশন পড়িস, ক্যালকুলাস পড়িস, এরকম একটা ডিফারেনশিয়াল জিওমেট্রি এরকম একটা বড় পার্ট, তার মধ্যে প্রথম একটা বেসিক চ্যাপ্টার আমরা পড়ছি, বুঝতে পারছিস তো? এই তোদের এখানে এর পরবর্তীতে অনেক কিছু আছে, হ্যাঁ অনেক জিনিস আছে, সেগুলো এখানে নেই। এমএসসি তে যারা পড়বি তারা পড়তে পারবি, মানে সবাই পড়বে এমন কোনো কথা নেই, যে যারা এই সাবজেক্টটা নেবে, ডিফারেনশিয়াল জিওমেট্রিটা চুজ করবে, এমএসসি চুজ করার ব্যাপার আছে, তারা পড়বে, যারা চুজ করবে না তারা পড়বে না। এরকম নয় যে এমএসসি তে গেলেই সবাই এই ডিফারেনশিয়াল জিওমেট্রিটা পড়বে। কি বুঝেছিস ব্যাপারটা? তাহলে এটা তার শুরু, এটা বেসিক। কারণ হচ্ছে এখানে লক্ষ্য করে জিওমেট্রি কেন আসছে বলতে, জিওমেট্রি কারণ আছে এখানে যেগুলো তাকে কার্ভ নিয়ে কনসিডার করছি, তার ট্যানজেন্ট, নরমাল, কার্ভের বিভিন্ন প্রপার্টিজে চলে আসছে, কোন কার্ভটা কখন প্লেন কার্ভ হবে, কোনটা স্ট্রেট লাইন হবে, এই ধরনের ব্যাপারগুলো চলে আসছে, তাহলে এই জন্যই হচ্ছে জিওমেট্রিটা আসে। বুঝে গেল? তাহলে দেখ, এটা যদি হয় যে টি ইজ কনস্ট্যান্ট, আচ্ছা টি ইজ কনস্ট্যান্ট হওয়া মানে টি মানে তো ইউনিট ট্যানজেন্ট ভেক্টর, ইউনিট ট্যানজেন্ট ভেক্টরের তো ডিরেকশন তো অলরেডি কনস্ট্যান্ট ছিল, টি এমন একটা জিনিস, টি এমন একটা ভেক্টর যার কনস্ট্যান্ট, মানে যেটা লেন্থ কনস্ট্যান্ট, ডিরেকশনও কনস্ট্যান্ট, লেন্থ অলরেডি কনস্ট্যান্ট ছিল, তারপর ডিরেকশনও কনস্ট্যান্ট, ডিরেকশন কনস্ট্যান্ট হওয়া মানে দ্য কার্ভ ইজ এ স্ট্রেট লাইন, আর কিছু না। টি ইজ এ ইউনিট ভেক্টর which is constant in direction at all points, মানে প্রতিটা পয়েন্টসে, therefore কার্ভ ইজ এ স্ট্রেট লাইন। এখানে লেখা আছে, যা লিখতে হবে পিডিএফ এর টাইপ যেটা দিয়েছি তার মধ্যে সব লেখা আছে, এটা কোনো ব্যাপার নেই যে তুই পাবি না। বোঝা গেল এই ব্যাপারটা? এইবার দেখ হচ্ছে পরের পার্টটা, যদি টি কনস্ট্যান্ট বলছি, যদি স্ট্রেট লাইন হয়, এটা তো হয়ে গেল প্রমাণ, কাপা জিরো হলে প্রমাণ, যদি স্ট্রেট লাইন হয়, স্ট্রেট লাইন হলে ইমপ্লাই করবে টি কনস্ট্যান্ট,
আর টি কনস্ট্যান্ট হওয়া মানে ডিটি ডিএস 0। আচ্ছা ডিটি ডিএস 0 মানে কাপা ইন ইকুয়াল টু 0, কাপা ইন ইকুয়াল টু 0 হওয়া মানে কাপা ইকুয়াল টু 0। কমপ্লিট, কিছু নেই প্রুফে। ওই সেরেট ফেরেট ফর্মুলার ওই প্রুফটা যদি ধরে নিস তাহলে প্রুফ চলে আসে। প্রথম ফর্মুলাটা ডিটি ডিএস ইকুয়াল টু কাপা ইন ধরে নিস, ওটা ধরতেই হবে কারণ অলরেডি আমার সেরেট ফেরেট ফর্মুলা নোন ফর্মুলা, ওটা প্রমাণ হয়ে গেছে। এটা ফার্স্ট থিওরেম। পরের থিওরেমটা কি আছে দেখ, প্রুভ দ্যাট দ্য স্পেস কার্ভ ইজ নট এ স্ট্রেট লাইন, দেন ইট ইজ এ প্লেন কার্ভ ইফ ইটস টরশন, ঠিক আছে, ইজ 0 at every point। আচ্ছা টরশনটা এর আগের দিন আমি বলেছিলাম, বুঝেছিস তোরা? টরশনটা এর আগের দিন আমি বলেছিলাম, তোরা কি বুঝেছিস? কি রে? তারটাকে মুচড়ে দিয়ে যেটা, ওইটা তো? হ্যাঁ হ্যাঁ, তুই দেখবি নরমাল সার্কেল নেই, সার্কেল, সার্কেলটা দুই দিকে ধরে একটা মোচড় দিয়ে দে, ঠিক আছে তো? যদি মোচড় দিয়ে দিস, তারটাতে একটা নির্দিষ্ট গোলাকার ছিল, যে জায়গা থেকে ও রোটেট করবে সেই জায়গা থেকে তারটার নিজের মধ্যে একটা মোচড় চলে আসবে। বুঝতে পারছিস? এটা প্র্যাকটিক্যালি থাকলে আমি করে দেখাতে পারতাম টরশন কোন জিনিসটাকে টরশন রিপ্রেজেন্ট করছে আর কোনটাকে কার্ভেচার আমি করে দেখিয়ে দিতে পারতাম যে টরশনের জন্য এই কার্ভের এই চেঞ্জটা হলো, বা এই তারটার আমি তার নিয়েই দেখিয়ে দিতে পারতাম এই তারটার যে এইরকম ছিল এরকম মোচড় দেওয়ার জন্য এই চেঞ্জটা আসলো। বুঝেছিস? সেটা দেখা নাই। বা সিম্পল একটা যদি তার নিস, কোনো চুরি ফুরি দরকার নেই, সেটাকে যদি ধর দুই দিকে ভালো করে প্লাস দিয়ে ধরে মুড়ে দিস, মানে হচ্ছে রোটেট করিয়ে দিস, তাহলে দেখবি হচ্ছে ওই তারটা যেটা স্ট্রেট ছিল একটু ওই স্ট্রেট লাইন বরাবরই একটা পেঁচিয়ে গেছে, ওইটা হচ্ছে টরশন। ঠিক আছে, আমি স্ট্রেট লাইন করে বলতে পারি, বাট অ্যাকচুয়ালি 3 ডাইমেনশনাল কার্ভের টরশন থাকে, 2 ডাইমেনশনাল কার্ভের কোনো টরশন থাকে। বুঝলে? আমি করে দেখিয়ে দিতে পারতাম একটা যে ওই লেন্থ বরাবরই একটা মোচড় থাকে, ঠিক আছে তো? ব্যাপারটা এরকম বেন্ডিং না, বেন্ডিং আলাদা জিনিস, আর তারের নিজের দৈর্ঘ্য বরাবর হচ্ছে ওই একটা পেঁচানো ব্যাপার, দুটো আলাদা জিনিস। বেন্ডিং মানে একটা স্ট্রেট লাইন ছিল সেটাকে এরকম করে দিয়েছি, দিস ইজ দ্য বেন্ডিং। কিন্তু যদি হচ্ছে এইটাকে যদি আবার এই বরাবর রোটেট করিয়ে দিস তাহলে যেটা দাঁড়াবে, মানে আমি কি করি, এটা ধর স্ট্রেট লাইন ছিল, আমি এই মাথাটা ফিক্স করে দিয়ে এই মাথাটা ধরে এরকম ঘুরিয়ে দিলাম, তাহলে সেটা এই শেপটা এরকম চলে আসবে। কিন্তু যদি এইটাকে নিজের লেন্থের সাপেক্ষে একটা রোটেশন দিয়ে দিই, বুঝে দেখ, বুঝতে পারছিস কিনা বল? বেন্ড করেছি কিন্তু এটা রোটেট করিয়ে দিয়েছি ওই জায়গাটা। বুঝেছিস ব্যাপারটা? কি রে? তাহলে দেখো চেষ্টা করিস, ওইটা হচ্ছে টরশন। তাহলে হচ্ছে ওটা হতে গেলে 3 ডাইমেনশনাল কার্ভ হতে হবে, নইলে 2 ডাইমেনশনাল কার্ভ ওটা পাবি না। হ্যাঁ, ব্যাপারটা এরকম। সেটাই বলেছে প্রুভ দ্যাট দ্য স্পেস কার্ভ ইজ নট এ স্ট্রেট লাইন। যদি স্ট্রেট লাইন না হয় স্পেস কার্ভটা, লক্ষ্য করে দেখ স্পেসে কিন্তু স্ট্রেট লাইন থাকতে পারে, 2 ডাইমেনশনে যেরকম স্ট্রেট লাইন হয় 3 ডাইমেনশনেও স্ট্রেট লাইন হয়, স্ট্রেট লাইনের ইকুয়েশন করেছি। কিন্তু একটা স্পেস কার্ভ যেটা স্ট্রেট লাইন নয়, কোশ্চেনে বলা গেছে যে থিওরেমে প্লেস কার্ভ কিন্তু স্ট্রেট লাইন নয়, তাহলে কি বলেছে সেটা প্লেন কার্ভ হবে, এটা প্লেন কার্ভ একই প্লেনে থাকবে ইফ অ্যান্ড অনলি টরশন ইজ 0। ঠিক আছে, এটা ওই সেরেট ফেরেট ফর্মুলা থেকেই আসবে। সেরেট ফেরেট ফর্মুলা থেকে ডিবিডিএস এটা পাওয়া যায় মাইনাস টাউ ইনটু এন, এটা আমরা একটা টরশন, টাউ ইজ এ টরশন, সেকেন্ড ফর্মুলা থেকে টাউ ইজ দ্য টরশন at any point on the curve, মানে at any point on the curve হচ্ছে টরশন। এইবার যদি টাউ 0 হয়, টাউ 0 হলে কি হবে, ডিবিডিএস ইকুয়াল টু হচ্ছে ডিবিডিএসটা কি হবে, ডিবিডিএস হচ্ছে 0। ডিবিডিএস মানে বি ইজ কনস্ট্যান্ট। আচ্ছা বি কনস্ট্যান্ট মানে বাইনর্মাল, বি বলতে বাইনর্মাল ইজ কনস্ট্যান্ট। বাইনর্মাল ইজ কনস্ট্যান্ট মানে বি এর তো বি তে ইউনিট ছিল,
তাহলে বি এর ইউনিট ছিল মানে দৈর্ঘ্যটা তো কনস্ট্যান্ট ছিল, বি এর কি কনস্ট্যান্ট? ডিরেকশন, ডিরেকশনটা কনস্ট্যান্ট হয়ে গেল। আচ্ছা ডিরেকশন কনস্ট্যান্ট, আচ্ছা বি অলওয়েজ, বিটা কি হয়? বি অলওয়েজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন containing t and n, তাই না? দেখি বি এর আমি ডেফিনিশন করেছিলাম বি ইকুয়াল টু টি ক্রস এন, তাই না? এটা বি এর ডেফিনিশন করেছিলাম, বি যখন ডিফাইন করলাম বি মানে করেছিলাম টি ক্রস এন, মানে টি এন্ড এন এর পারপেন্ডিকুলার আরেকটা ভেক্টর। তাহলে টি আর এন যে প্লেনে রয়েছে সেই প্লেনের পারপেন্ডিকুলার হচ্ছে বি, এবং বি ইজ কনস্ট্যান্ট, তার মানে টি ক্রস এন এর যে ডিরেকশন হুইচ ইজ কনস্ট্যান্ট। আচ্ছা টি ক্রস এন এর ডিরেকশন কনস্ট্যান্ট, মানে টি ক্রস এন মানে টি ক্রস এন এর ডিরেকশন বা বি ইজ কনস্ট্যান্ট হবে মানে টি ক্রস এন এ কনস্ট্যান্ট, মানে কি টি মানে টি ক্রস এন কনস্ট্যান্ট মানে হচ্ছে টি এন্ড এন যে প্লেনে আছে সেই প্লেনটা ফিক্সড, টি এন্ড এন যে প্লেনে আছে সেই প্লেনটা অলওয়েজ ফিক্সড। আচ্ছা টি এন্ড এন যে প্লেনে আছে সেই প্লেনটা অলওয়েজ ফিক্সড কার হয়? একটা প্লেনে। আচ্ছা টি এন্ড এন কোথায় থাকে? টি এন্ড এন অলওয়েজ থাকে কি ট্যানজেন্ট হয় ওই কার্ভের ওপর একটা এনি পয়েন্টে, আর নরমাল হয় সেই পয়েন্টে পারপেন্ডিকুলার বরাবর। টি এন্ড এন অলওয়েজ যে প্লেনটা আছে সেই প্লেনটা নির্দিষ্ট, মানে একটা, তার মানে কি কার্ভের ওপর প্রতিটা পয়েন্ট ওই নির্দিষ্ট প্লেনেই আছে। তাহলে কার্ভের ওপর প্রতিটা পয়েন্ট ওই নির্দিষ্ট প্লেনে আছে মানেই দেয়ারফর আমি বলতে পারি ওই কার্ভটাই নির্দিষ্ট প্লেনে আছে, দেয়ারফর দ্য কার্ভ ইজ এ প্লেন কার্ভ। কি বোঝা যাচ্ছে ব্যাপারটা? বুঝে দেখ, যেহেতু বি ইজ কনস্ট্যান্ট তার মানে বি এর ইউনিট তো ছিলই, তাহলে ডিরেকশনও কনস্ট্যান্ট। আবার বিটা অলওয়েজ হয় পারপেন্ডিকুলার টু দ্য প্লেন কন্টেনিং টি এন্ড এন, এটা বাই ডেফিনেশন ছিল বিটা পারপেন্ডিকুলার টু দ্য প্লেন কন্টেনিং টি এন্ড এন, তাহলে টি এন্ড এন এর যে পারপেন্ডিকুলার ডিরেকশন হুইচ ইজ কনস্ট্যান্ট, তার মানে কি ট্যানজেন্ট আর নরমাল অলওয়েজ একটা নির্দিষ্ট প্লেনে অবস্থিত হয়, নির্দিষ্ট। এবার নির্দিষ্ট প্লেনে কখন অবস্থিত হবে? যদি কার্ভটা প্লেন কার্ভ হয়। যেমন সার্কেল, এই যদি সার্কেল আমি নিই, এই সার্কেলের ট্যানজেন্ট থাকবে এইখানে, নরমাল থাকবে এর এখানে, হঠাৎ তাহলে কি ট্যানজেন্ট অলওয়েজ এই বোর্ড যেটা এঁকেছি বোর্ডের প্লেনে থাকবে, আর নরমাল অলওয়েজ থাকবে হচ্ছে এই বোর্ডের প্লেনটাই। যদি এই কার্ভটা যদি সার্কেল না হতো, কোনো টুইস্টেড কার্ভ হতো, থ্রি ডাইমেনশনাল কার্ভকে বলে টুইস্টেড কার্ভও বলে, হ্যাঁ টুইস্টেড কার্ভ হতো, তাহলে ইন দ্যাট কেস হচ্ছে ওই ট্যানজেন্ট আর নরমালের প্লেন অলওয়েজ বোর্ডের প্লেন হতো। এই সার্কেল, প্যারাবোলা, হাইপারবোলা যে প্লেনে আঁকবি তার ট্যানজেন্ট আর নরমাল থাকবে ওই প্লেনে। যদি আপনি একটা বোর্ডে তুই যদি খাতায় আঁকিস তাহলে খাতার প্লেনটাই হচ্ছে ট্যানজেন্ট নরমালের প্লেন, এই টু ডাইমেনশনাল কার্ভগুলো। কিন্তু থ্রি ডাইমেনশনাল কার্ভ যদি হয় তাহলে সেক্ষেত্রে খাতার প্লেনটা থাকে না, ওটা তো স্পেসে চলে যাবে, স্পেসের প্লেন অন্য প্লেন চলে আসবে। তাহলে বি জিরো মানে হচ্ছে ওইটা টি এন্ড এন পারপেন্ডিকুলার, বি ইজ কনস্ট্যান্ট মানে দ্য প্লেন কন্টেনিং টি এন্ড এন অলওয়েজ ফিক্সড, টি এন্ড এন ফিক্সড হবে, দ্য কার্ভ ইজ এ প্লেন। উল্টো ভাবে উল্টো ভাবে যদি বলি আমরা হচ্ছে বল টি এন্ড এন এর হচ্ছে কার্ভ ইজ এ প্লেন কার্ভ, কার্ভ ইজ এ প্লেন কার্ভ যদি আমি ধরে নিই, নেক্সট আমি ধরে নিই যে কার্ভ ইজ এ প্লেন কার্ভ, কার্ভটা প্লেন কার্ভ, কার্ভটা ইজ প্লেন কার্ভ, তাহলে হচ্ছে কি হবে টি এন্ড এন যে প্লেনে আছে সেই প্লেনটা নির্দিষ্ট, ওটাই আমি বল কার্ভ ইজ এ প্লেন কার্ভ মানে হচ্ছে ট্যানজেন্ট এন্ড নরমাল এট এনি পয়েন্ট অন দা কার্ভ সেটা কি হবে ওই একটা পার্টিকুলার প্লেনে অবস্থিত, আর পার্টিকুলার প্লেনে অবস্থিত হওয়া মানে তাহলে হচ্ছে টি ক্রস এন এর যে ভেক্টর ডিরেকশন কনস্ট্যান্ট, ডিরেকশনটা কনস্ট্যান্ট, ডিরেকশনটা কনস্ট্যান্ট। আচ্ছা ডিরেকশনটা কনস্ট্যান্ট হওয়া মানে তুই কি পাবি? ডিরেকশনটা যেই কনস্ট্যান্ট হলো তার মানে হচ্ছে তুই বি ইজ কনস্ট্যান্ট, তাই না? ডিরেকশন কনস্ট্যান্ট মানে বি কনস্ট্যান্ট, কারণ বি এর তো লেন্থ অলরেডি কনস্ট্যান্ট, বি যদি কনস্ট্যান্ট হয় তাহলে ডিবিডিএস সমান 0 হবে। আচ্ছা ডিবিডিএস 0 হলে তাহলে মাইনাস টাউ এন সমান 0 হবে, দিস ইমপ্লাই টাউ সমান 0। বুঝেছিস ব্যাপারটা? এটাই তোকে করতে হবে, এছাড়া কিছু নেই। এরপরে দেখ এই কার্ভেচার টরশন কিভাবে কি বার করতে হবে তার রিলেটেড বিভিন্ন ফর্মুলা রয়েছে, এখানে কিছু প্রবলেম রয়েছে, এইগুলো আমি পর করবো। এরপরে দেখ থিওরেম, পরেও একটা থিওরেম আছে। পরের থিওরেম কি বলেছে?
if the tangent to a given curve makes a constant angle alpha with a fixed direction, তো পরের থিওরেমটা কি বলেছে, if the tangent to a given curve makes a constant angle, মানে ট্যানজেন্টটা একটা কনস্ট্যান্ট অ্যাঙ্গেল করছে। কনস্ট্যান্ট অ্যাঙ্গেল কত করছে? আলফা। কার সঙ্গে? উইথ এ ফিক্সড ডিরেকশন। আলফা করছে উইথ এ ফিক্সড ডিরেকশন, একটা ফিক্সড ডিরেকশনের সাথে কনস্ট্যান্ট অ্যাঙ্গেল করছে। কি বলেছে? দেন প্রুভ দ্যাট এইটা হবে কাপা ইকুয়াল টু টাউ ট্যান আলফা, এটা হবে। ঠিক আছে তো, where kappa and tau respectively the curvature and torsion, ঠিক আছে, kappa and tau টা curvature and torsion বলেছে। একটা কার্ভ, এমন একটা কার্ভ আছে যার প্রতিটা পয়েন্টে ট্যানজেন্ট অলওয়েজ নির্দিষ্ট অ্যাঙ্গেল করেছে একটা গিভেন উইথ এ ফিক্সড ডিরেকশন। এটা ফিক্সড বলতে কি, এই ডিরেকশনটা একটা ফিক্সড ডিরেকশন, গিভেন ডিরেকশন, এটা ফিক্সড গিভেন, কোনো না কোনো ডিরেকশনটা নির্দিষ্ট। অবভিয়াসলি ফিক্সড মানেই কোনো না কোনো গিভেন ডিরেকশনের সঙ্গেই থাকবে। আচ্ছা, তুই একটা উদাহরণ দিতে পারবি এমন কোন কার্ভের, যে কার্ভের এই ট্যানজেন্টটা অলওয়েজ একটা নির্দিষ্ট ডিরেকশনের সঙ্গে কনস্ট্যান্ট অ্যাঙ্গেল করে থাকে? উদাহরণ দিতে পারবি কেউ? কিরে, পারবি? বলেছে ট্যানজেন্টটা একটা নির্দিষ্ট, কোন একটা নির্দিষ্ট ডিরেকশনের সঙ্গে অলওয়েজ নির্দিষ্ট একটা অ্যাঙ্গেল করে আছে। সেই অ্যাঙ্গেলটা মানে আলফা। সে আলফা 45 ডিগ্রি হতে পারে, 30 ডিগ্রি হতে পারে, 10 ডিগ্রি হতে পারে, 50 ডিগ্রি হতে পারে, যা খুশি। আলফার মান জানি না, আলফা একটা নির্দিষ্ট। তাহলে তার জন্য হবে কাপা ইকুয়াল টু টাউ ট্যান। পারবি উদাহরণ? আচ্ছা, আমি যদি কার্ভটা সার্কেল নিই, আমি ধরে কার্ভটা সার্কেল যদি নিই, এই সার্কেলের ওপর বলেছে ট্যানজেন্টটা কনস্ট্যান্ট অ্যাঙ্গেল করবে যে কোনো, এই পয়েন্টে ট্যানজেন্ট এটা, ধর এই পয়েন্টে ট্যানজেন্ট এটা, এই বিভিন্ন পয়েন্ট, এই পয়েন্টে ট্যানজেন্ট এটা। এই ট্যানজেন্টটা এমন কোন ডিরেকশন পাচ্ছিস যার সঙ্গে কনস্ট্যান্ট অ্যাঙ্গেল করেছে, এবং কনস্ট্যান্ট অ্যাঙ্গেলটা আলফা। এটা কি পাওয়া যাবে? না স্যার, পাবি না। এটা তো বলেনি যে ফিক্সড ডিরেকশনটা একটা নির্দিষ্ট কোন, বা আমি ধর এইটা বলে দিলাম প্যারাবোলা নিলাম, একটা প্যারাবোলার অংশ নিলাম, আরে এই প্যারাবোলা ধর এইখানে ট্যানজেন্ট এইটা, এখানে ট্যানজেন্ট এটা, এখানে ট্যানজেন্ট এটা। এই ট্যানজেন্ট গুলো এমন কোন কি ডিরেকশন পাচ্ছিস যার সঙ্গে অলওয়েজ একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল করেছে আলফা। আলফার মান যা খুশি হতে পারে, আলফা কিন্তু এমন নয় যে পার্টিকুলার 10 ডিগ্রি, কিন্তু আলফার মান যা খুশি। পাবি কি এই দুটো কার্ভের ক্ষেত্রে? পাচ্ছিস? কেউ পাচ্ছিস? হ্যাঁ স্যার। বল বল, পাচ্ছিস তো বল। হ্যালো স্যার, এটা আরেকবার বলেন, বুঝতে পারলাম না। এই তো বলা আছে, কোশ্চেনটা দেখ না, তোদের কাছে তো কোশ্চেনটা লেখা আছে। ট্যানজেন্টটা কি বলেছে? ট্যানজেন্ট at every point on the curve makes constant angle alpha with a fixed direction, এটা বলা আছে। আমি বলছি কি, এই সার্কেল, সার্কেলের বিভিন্ন পয়েন্টে ট্যানজেন্ট আঁকলে এগুলো হবে। আমি তিনটে গেছি। আমি এই ট্যানজেন্টটা কি এমন কোন ডিরেকশন আছে বা এমন কোন স্ট্রেট লাইন আছে যার সঙ্গে অলওয়েজ নির্দিষ্ট অ্যাঙ্গেল করে, বা এই প্যারাবোলার উপর বিভিন্ন পয়েন্টে ট্যানজেন্ট গুলো এঁকেছি, তো এই ট্যানজেন্ট গুলো কি এমন কোন ডিরেকশন পাচ্ছিস যার সঙ্গে অলওয়েজ কনস্ট্যান্ট অ্যাঙ্গেল করেছে? এটা কোশ্চেন আমার।
পাচ্ছিস কেউ? পাচ্ছিস না? সার্কেলের রেডিয়াস বরাবর। কি বরাবর? রেডিয়াস। রেডিয়াস? হ্যাঁ, ব্যাস বরাবর যদি। রেডিয়াস বরাবর, তাহলে কোনটা? এই আমি যদি অরিজিন নিই তাহলে এইরকম, তাই তো? তাহলে তাহলে এই ডিরেকশনটা নির্দিষ্ট করে দিতে হবে, এইটাকে চেঞ্জ করা যাবে না। এইটার সঙ্গে এটার কোণ 90 ডিগ্রি, এইটার সঙ্গে এইটার কোণ কত হলো, বা এইটার সঙ্গে এইটার কোণ কত হলো, চেঞ্জ হয়ে গেল। এইটা কিভাবে পরবর্তীতে আবার রেডিয়াসটা এটা করে নেবো, এটা করলে হবে না। এইটা নির্দিষ্ট কোন একটা লাইন হুইচ ইজ ফিক্সড, এই যে ডিরেকশনটা ফিক্সড, সেটা আবার ট্যানজেন্ট চেঞ্জ হয়ে গেল, আবার ওই লাইনটা বললাম এদিকে ঘুরিয়ে নিলাম, এরকম করলে হবে না। ওটাকে ফিক্স করে দিতে হবে। আমি যদি বলি দিস লাইন ইজ ফিক্সড, তো ফিক্সড। এবার এইটা 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 সবাই কি এর সঙ্গে নির্দিষ্ট অ্যাঙ্গেল করেছে? করেনি। কিন্তু এমন কোন লাইন কি আছে যার সঙ্গে নির্দিষ্ট অ্যাঙ্গেল করেছে এইগুলোর, এই কার্ভ দুটোর জন্য, বা অন্য যে কোনো 2 ডাইমেনশনাল কার্ভের জন্য? আছে কি? নেই? আছে তো, আমি তো দেখতে পাচ্ছি। এই সার্কেলের এই যে প্লেনে অবস্থিত সেই প্লেনের পারপেন্ডিকুলার লাইন একটা টান না, বাই নরমাল টান না। মানে সার্কেল প্যারাবোলা যে বোর্ডের প্লেনে বা খাতার প্লেনের ওপর পেনটা ভার্টিক্যালি ধর যে কোনো জায়গায়, তাহলে লক্ষ্য করে দেখ, এই যদি ভার্টিক্যালি ধরি সেগুলো প্র্যাকটিক্যালি হলে ভালো হয়। বারবার বলছি, এই যে সার্কেল আছে, সার্কেলের এই লাইনটা আর এইখানে যদি একটা বোর্ডের প্লেনে যে কোনো জায়গায় তুই যদি একটা ভার্টিক্যালি প্লেনটা চেপে ধরিস, এই লাইনটা আর ভার্টিক্যাল লাইনের মধ্যে অ্যাঙ্গেল কত রে? এই ট্যানজেন্ট লাইনটা লাইজ অন দিস প্লেন। তুই খাতায় যদি ছবিটা আঁকিস, খাতার উপর অবস্থিত এই ট্যানজেন্ট লাইনগুলো, যে কোনো পয়েন্টের ট্যানজেন্টটাই সেই সার্কেলের উপর যে কোনো পয়েন্টের ট্যানজেন্টটাই খাতার প্লেনে অবস্থিত। আমি বললাম একটা লাইন ড্র করছি পারপেন্ডিকুলার টু দিস প্লেন, ওই খাতার প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার। তাহলে এই ট্যানজেন্ট লাইনগুলো আর হচ্ছে খাতার প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার যে লাইনটা আমি টানলাম, তাদের মধ্যেকার অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি স্যার। 90 ডিগ্রি। This is 90 ডিগ্রি। তাহলে এখানে here alpha is 90 ডিগ্রি। আলফা যদি 90 ডিগ্রি হয়, থিওরেমটা বলছে কাপা ইকুয়াল টু হচ্ছে টাউ ট্যান আলফা হবে। তাহলে টাউ ট্যান আলফার এখানে 90 ডিগ্রি মান বসলে যা হবে সেটা হবে। ঠিক আছে স্যার? বাট এখানে দেখ, ঠিক আছে স্যার, কাপা ইকুয়াল টু টাউ ট্যান আলফা। কাপার মানে টাউ ট্যান আলফা যদি 90 ডিগ্রি হয়, ট্যান 90 কত? ট্যান 90 হচ্ছে ইনফিনিটি না? বা এখানে যদি উল্টে লিখি টাউ ইকুয়াল টু কাপা কট আলফা, তখন কট 90 কত? 0 হয়ে যায়। তাহলে টাউ ইকুয়াল টু 0 হয়ে যাবে। লক্ষ্য করে দেখ, এই কার্ভগুলোর ক্ষেত্রে এগুলো সব ট্রু হবে। এটা হবে সবগুলো যেগুলো প্লেন কার্ভ, সেই প্লেন কার্ভের ট্যানজেন্ট গুলো যে লাইনের সঙ্গে পারপেন্ডিকুলার, সেটা হচ্ছে এটা যে লাইনের সঙ্গে সেম অ্যাঙ্গেল করেছে, সেই লাইনটা পারপেন্ডিকুলার টু দিস প্লেন। এবং হচ্ছে এটা মানে কি, এবং অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি 90 ডিগ্রি। কিন্তু অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি ছাড়া অন্য অ্যাঙ্গেল হতে পারে। স্প্রিং এর কথা ভাব, স্প্রিং এর কথাটা ভাব। স্প্রিংটা দেখ, স্প্রিংটাতে এরকম হয়, এরকম টাইপের একটা সিমেট্রিক টাইপের। যে কোনো একটা পয়েন্টে যদি ট্যানজেন্ট ভাবিস, যে কোনো একটা পয়েন্ট, হোয়াট এভার দ্য পয়েন্ট মেবি, এই ট্যানজেন্টটা অলওয়েজ স্প্রিং এর যে অ্যাক্সিস আর কোনো পয়েন্টে যে ট্যানজেন্ট, সে যেখানেই হোক না কেন, তার মধ্যে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল থাকে। ভেবে দেখ, স্প্রিং একটা সিলিন্ড্রিকাল শেপ হয়, স্প্রিং এর যে শেপটা হয় তার শেপ তাদের মোর অর লেস সিলিন্ডার। স্প্রিং এর একটা একটু ভাব, নইলে সর্বদা আমি এমনি সামনে নেই, এক নম্বর কথা। দ্বিতীয় কথা যে প্র্যাকটিক্যালি দেখানো অনেক সুবিধা। স্প্রিংটার যে কোনো পয়েন্টে একটা ট্যানজেন্ট আছে, স্প্রিং এর যে কোনো পয়েন্টের ট্যানজেন্ট এবং স্প্রিং এর যে অ্যাক্সিস, স্প্রিং যে সিলিন্ডারের যে অ্যাক্সিসের মধ্যে অ্যাঙ্গেল ভাব কেমন, কত হবে রে? বা একটা পেনের ওপর তুই ধর তার জড়িয়ে পেঁচিয়ে পেঁচিয়ে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল করে উঠেছিস, বুঝতে পারছিস তো, পেনের ওপর। তাহলে এইবার যদি হচ্ছে ওই পেনটাকে যদি অ্যাক্সিস ধরিস, প্রতিটা পয়েন্টে কার্ভের যে কোনো পয়েন্টে তুই একটা ট্যানজেন্টটা, যদি কার্ভটার বেন্ডিং একটা নির্দিষ্ট ভাবে পেঁচিয়ে পেঁচিয়ে ওপরে উঠিস, হ্যাঁ, একটা নির্দিষ্ট গ্যাপ রেখে রেখে যে কোনো পয়েন্টে একটা ট্যানজেন্টটা,
সেই ট্যানজেন্টটার ওই পেনটার মধ্যে অ্যাঙ্গেল কত হবে? দেখো ওটা কিন্তু 90 ডিগ্রি হবে না। বুঝতে পারছিস কি বললাম? পেনে একটা তার নে, দিয়ে তারটা পেঁচা, পেনটাকে রোল করে করে একদম গায়ে গায়ে ঠেকিস না, একটা নির্দিষ্ট গ্যাপে পেঁচিয়ে রাখ। ছোটবেলায় অনেক খেলেছিস। এবার দেখি ওই দেন ওই কার্ডটার কথা ভাব, ওইটা একটা দেখ স্পেস কার্ড। ওই যে পেনের গায়ে আমি তারটা পেঁচিয়ে পেঁচিয়ে ওপরের দিকে উঠে গেলাম আস্তে আস্তে, ওইটা হচ্ছে স্পেস কার্ভ, কারণ ওটা 3 ডাইমেনশনাল কার্ভ হবে। এবার যে কোনো একটা পয়েন্টে তুই ট্যানজেন্টটা, এই ট্যানজেন্টটা যদি আঁকিস, তাহলে ওই ট্যানজেন্টটা আর পেনটার মধ্যে দেখ একটা অ্যাঙ্গেল করে, কিন্তু ওটা কিন্তু 90 ডিগ্রি নয় আবার, তাই না? বোঝা যাচ্ছে? তাহলে ওই যে অ্যাঙ্গেলটা, তাহলে লক্ষ্য করে দেখ ওই যে, এবং হচ্ছে দেখ যে কোনো পয়েন্টে যে অ্যাঙ্গেলটা হচ্ছে ওই ট্যানজেন্টটার ওই পেনের যে পেনটার মধ্যে যে অ্যাঙ্গেল, আমি এখানে ওইটা বলছি, ওই পেনটার মধ্যে অ্যাঙ্গেলটা বলা নির্দিষ্ট, ওইটাই হচ্ছে আলফা। বুঝতে পারছিস তো? তাই যদি হয় তাহলে ওইটা হবে কাপা ইকুয়াল টু টাউ। প্লেন কার্ভের ইকুয়াল টু টাউ ইকুয়াল টু 0 চলে আসবে, কারণ হচ্ছে আলফা ইজ 90 ডিগ্রি চলে আসবে। কিন্তু যখন স্পেস কার্ভ, দেখ ওই আলফাটা 90 ডিগ্রি থাকছে না, ওই পেনটা আর এই ক্রিয়েটার মধ্যে অ্যাঙ্গেল অন্য কিছু। কিন্তু পেনের গায়ে যদি একটা সার্কেল জড়িয়ে দিস, তাহলে দেখ পেনটা আর সার্কেলের মধ্যে, সার্কেলের ট্যানজেন্টের মধ্যে অ্যাঙ্গেল কিন্তু আবার হচ্ছে 90 ডিগ্রি। বুঝে দেখ, আমি দেখ কি করলাম, একটা প্যাঁচ দিয়ে তারটা এনে অপর মাথায় ঠেকিয়ে দিলাম, মানে যেখান থেকে শুরু করলাম তারটা পেঁচিয়ে অপর মাথায়, তাহলে একটা সার্কেল তৈরি হবে। ওইখানে যদি এবার ট্যানজেন্ট রাখিস, যে কোনো পয়েন্টের ট্যানজেন্টটা কি হবে রে? ট্যানজেন্টটা লক্ষ্য করে দেখ প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার। বুঝতে পেরেছিস ব্যাপারটা? হ্যাঁ, তাহলে অ্যাকচুয়ালি ওই যে স্প্রিং এর মতো যে অংশটা, সেখানে কিন্তু ওই অন্য অ্যাঙ্গেল করবে, আলফা অ্যাঙ্গেল। তাহলে ইন দ্যাট কেস আমাকে এটা দেখাতে হবে এটা হয়। ঠিক আছে, এত কিছু দরকার নেই। আমি যদি এগুলো নাও বলতাম তো থিওরেম প্রুফ চলে আসতো। কোশ্চেনে যা বলা আছে, থিওরেমে যা বলা আছে সেইটুকু ধরে নিতাম, দেন প্রুফ চলে আসতো। আমি যে এত কিছু কোন কার্ভ, কেন কার্ভ, এসবগুলো না বললেও হবে। বুঝতে পারছিস? এসবগুলো কিন্তু না বললেও তোর হবে, প্রুফ চলে আসে। প্রুফ করা খুব কঠিন কাজ নয়। প্রুফটা দেখ, প্রুফটা আমি করছি। এই বলে দিয়েছে যেটা, যে সেই দিকটা যে হচ্ছে বলা আছে না, যে ট্যানজেন্টস টু এ গিভেন কার্ভ মেক্স এ কনস্ট্যান্ট অ্যাঙ্গেল আলফা উইথ এ ফিক্সড ডিরেকশন। আমি হচ্ছে ওই যে ডিরেকশনের সঙ্গে আলফা অ্যাঙ্গেল করছে, যে ডিরেকশনের সঙ্গে আলফা অ্যাঙ্গেল করছে, সেই বরাবর একটা ইউনিট ভেক্টর এম ধরে নিলাম। এম বি দ্য ইউনিট ভেক্টর অ্যালং দ্য ওই ফিক্সড ডিরেকশন। এম যদি ইউনিট ভেক্টর অ্যালং দ্য ফিক্সড ডিরেকশন হয়, তাহলে কি হবে, এই ট্যানজেন্ট মানে ট্যানজেন্ট ভেক্টর আর এম যে ভেক্টর দুটো, তার মধ্যেকারই অ্যাঙ্গেল আলফা, তার মধ্যেরই অ্যাঙ্গেল তো আলফা। বাই কন্ডিশন ট্যানজেন্ট আর ওই ফিক্সড ডিরেকশনের মধ্যে অ্যাঙ্গেলটা আলফা। ট্যানজেন্ট আর ফিক্সড ডিরেকশনের মধ্যে যদি অ্যাঙ্গেল আলফা হয়, বুঝতে পারছিস? তাহলে কি হয়ে যাবে, দুটো ভেক্টর, দুটো ইউনিট ভেক্টর যার মধ্যে অ্যাঙ্গেল আলফা, তাহলে টি ডট এম দিস ইজ অ্যাকচুয়ালি cos আলফা আসবে, mod t mod m cos আলফা। তাই তো? টি ডট এম মানে mod t mod m, mod t মানে 1, mod m মানে 1 cos আলফা। তাহলে টি ডট এম ইকুয়াল টু cos আলফা আসবে। কি বুঝতে পারছিস না এটা? আমি ধরে এবার দেখ ডেরিভেটিভ করে দে, এটাকে ধরে ডেরিভেটিভ করে দে। যেহেতু m কনস্ট্যান্ট, m এর ডেরিভেটিভ হবে না। dt dt ds ডট m দিস ইজ ইকুয়াল টু 0। বা এখানে যদি ডট প্রোডাক্টের নিয়মেও করতি, তাহলে আসতো dt ds ডট m প্লাস t ডট dm ds। দিস ইজ 0, কারণ আলফা ইজ কনস্ট্যান্ট, cos আলফা কনস্ট্যান্ট, ওপাশের ডেরিভেটিভ 0। আচ্ছা, dm ds ও শূন্য, কারণ m ইজ কনস্ট্যান্ট, কারণ m ইজ এ নির্দিষ্ট, m এর ডিরেকশনটা নির্দিষ্ট, আর m ইজ ইউনিট ভেক্টর, দেয়ারফর অ্যাকচুয়ালি এটা 0। একবারে লিখলে এটাই পাওয়া যায়। তাহলে হচ্ছে dt ds ডট m 0। আচ্ছা, dt ds মানে কাপা n ডট m দিস ইজ 0। তখন হচ্ছে এখান থেকে তুই পাবি হচ্ছে ওই m ডট n বা n ডট m দিস ইজ 0, যাই বল না কেন, m ডট n বা n ডট m দিস ইজ 0, কারণ কাপা ইজ কনস্ট্যান্ট। তাহলে m ডট n 0 পাবি। ঠিক আছে? m ডট n 0 পাবি, হুইচ, তার মানে কি হলো, m টা দেখ কি হচ্ছে, m টার সঙ্গে t এর ডট প্রোডাক্ট শূন্য, m টার সঙ্গে n এর ডট প্রোডাক্ট শূন্য। তাহলে m এমন একটা ভেক্টর যার সঙ্গে t এর ডট প্রোডাক্ট শূন্য, m এমন একটা ভেক্টর যার সঙ্গে n এর ডট প্রোডাক্ট শূন্য। দেখ t m n কেউ 0 নয়, ডট প্রোডাক্ট গুলো শূন্য। তাহলে m এমন একটা ভেক্টর হুইচ ইজ পারপেন্ডিকুলার টু t and which is perpendicular to n.
এম এমন একটা ভেক্টর হুইচ ইজ পারপেন্ডিকুলার টু কি হয়ে যাবে, টি সঙ্গেও পারপেন্ডিকুলার, আর তাই না, এই যে টি ডট এম শূন্য, আবার হচ্ছে এন ডট এম শূন্য। তাহলে দেখ, লক্ষ্য করে যাক, তাহলে আমি কি এটা বলতে পারি যে হচ্ছে মানে যেহেতু এইটা না, সরি টি ডট এম তো শূন্য নয়, টি ডট এম কস আলফা, সরি টি ডট এম কনস্ট্যান্ট কস আলফা, শুধু এইটা থেকে বলতে পারি এম ইজ পারপেন্ডিকুলার টু এন। আচ্ছা, টি বোথের সঙ্গে পারপেন্ডিকুলার হতো এম অ্যালং দ্য বি হয়ে যেত, ব্যাপারটা তা নয়, হচ্ছে এমটা কি হচ্ছে এম ইজ পারপেন্ডিকুলার টু এন পেলাম। আচ্ছা, এম যদি এম এর সঙ্গে পারপেন্ডিকুলার হয়, এমটা কার সঙ্গে পারপেন্ডিকুলার, নরমালের সঙ্গে পারপেন্ডিকুলার। ভাব কোন একটা কার্ভ আছে, এখানে ট্যানজেন্ট আছে, এখানে নরমাল আছে, তাহলে এম এমন একটা ভেক্টর হুইচ ইজ পারপেন্ডিকুলার টু এম এমন একটা ভেক্টর, এম এমন একটা ভেক্টর হুইচ ইজ পারপেন্ডিকুলার টু কি বললাম, পারপেন্ডিকুলার টু এন। আচ্ছা, এই এন এর সঙ্গে পারপেন্ডিকুলার, এইখানে বি আছে, বি আমি আঁকতে পারছি না, বিটা বোর্ডের প্লেনে অবস্থিত আছে। আচ্ছা, এন এইখানে টি আছে, বোর্ডের না, বোর্ডের সঙ্গে পারপেন্ডিকুলার, ভাব এখানে আমি ধর এঁকেই দিলাম, এটা হচ্ছে বি, এটা বি আছে, এটা টি আছে, এটা এন আছে, তার মধ্যে হচ্ছে এন এর সঙ্গে পারপেন্ডিকুলার আরেকটা ভেক্টর, এন এর সঙ্গে পারপেন্ডিকুলার আরেকটা ভেক্টর, সেটা কেমন হবে রে? আমি বলছি দেখ, যেহেতু এম ইজ পারপেন্ডিকুলার টু এন, therefore এই এম lies on the plane containing T and B। এটা বুঝেছিস কিনা বল? যেহেতু n এর সঙ্গে পারপেন্ডিকুলার, n দেখ এই তিনটে ভেক্টর টি এন বি এমন তিনটে ভেক্টর যেটা একে অপরটার সঙ্গে পারপেন্ডিকুলার। টি এন বি এমন তিনটে ভেক্টর, এটা কেমন ভেক্টর হয়, যেটা হচ্ছে একে অপরটার সঙ্গে পারপেন্ডিকুলার। একটা অপরটার সঙ্গে পারপেন্ডিকুলার হওয়া মানে কেমন হলো, যখনই কোন একটার সঙ্গে কোন একটা ভেক্টর পারপেন্ডিকুলার বলবো, তাহলে ওই ভেক্টরটা বাকি দুটো ভেক্টর যে প্লেনে আছে সেই প্লেনে অবস্থিত হবে। কি এটা বুঝেছিস? যেহেতু m is perpendicular to n, therefore m lies on the plane containing T and B। তাহলে lies on the plane containing T and B, তার মানে লক্ষ্য করা যায় যে T and B যে প্লেনে অবস্থিত সেই প্লেনে কি অবস্থিত, সেই প্লেনে হচ্ছে m টা অবস্থিত। তার মধ্যে m and T এর মধ্যে অ্যাঙ্গেল আলফা বলা আছে, তার মধ্যে আবার কি বলা আছে, m and T এর মধ্যে অ্যাঙ্গেল আলফা। বুঝে দেখ, তার মানে আমি যদি ধরে নিই ছবিটা যে এইটা হচ্ছে দিস ভেক্টর ইজ এম, তার মধ্যে দিস অ্যাঙ্গেল ইজ আলফা। বোঝা যাচ্ছে যে টি এম, এটা যে টি টি এটা, তাহলে টি এটা বি যে প্লেনে, সেই প্লেনে যে এম অবস্থিত, তার মধ্যে এই অ্যাঙ্গেল আলফা, এই অ্যাঙ্গেল যদি আলফা, এই অ্যাঙ্গেলটা কত রে? হ্যাঁ, টি এন্ড এম এর 90 ডিগ্রি মাইনাস আলফা, পাই বাই 2 মাইনাস আলফা, কারণ ওই প্লেনেই অবস্থিত। মানে ব্যাপারটা আমি এখন এরকম পেয়ে গেছি, ধর এই আমি একটু সোজা করে এটা টি আছে, এটা বি আছে, কারণ টি এন্ড বি একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার হয়, টি এন্ড বি একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার হয়, এটা তার মধ্যে কোন একটা জায়গায় তোর হচ্ছে এম অবস্থিত, যার মধ্যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, তাহলে এই অ্যাঙ্গেলটা কত, পাই বাই 2 মাইনাস আলফা। ওখানে ওটা বোঝা যাচ্ছে না, কারণ টি এন্ড বি তো পারপেন্ডিকুলার। তাহলে রাইট, তাহলে এবার যদি হয়ে যায় তোর, যদি এইটা পেয়ে যাস টি ডট এম, যদি কস আলফা পেয়ে যাস, তাহলে হচ্ছে এই কথা বি ডট এম তুই পেয়ে যাবি, বি ডট এম পেয়ে যাবি হচ্ছে কস অফ পাই বাই 2 মাইনাস আলফা, কারণ ওই অ্যাঙ্গেলটা পাই বাই 2 মাইনাস আলফা, বি এন্ড এম এর মধ্যে অ্যাঙ্গেল পাই বাই 2, তাহলে হচ্ছে বি ডট এম তুই পেয়ে যাবি সাইন আলফা। পাবি কিনা বল? টি ডট এম কস আলফা, বি ডট এম হচ্ছে সাইন আলফা। এইটাকে এটা আমার থাকলো, বি ডট এম থাকলো আর টি ডট এম থাকলো, কোথায় গেল টি ডট এম, এই দুটো আমার থাক। আচ্ছা, এর আগে আমি পেয়েছি এন ডট এম ইকুয়াল টু 0 পেয়ে গেছি, এই যে এইখান থেকে ডেরিভেটিভ করার পর, ওই কাপ ডিটি ডিএস ইকুয়াল টু কাপ পয়েন্ট বসানোর পর এইটাকে আবার ডেরিভেটিভ করে,
এই যে রিলেশনটা পেয়েছি না, এটাকে আবার ডেরিভেটিভ কর। যদি আবার ডেরিভেটিভ করি তাহলে dn ds ডট m এগেন 0 পাবো। আচ্ছা dn ds এর একটা মান ছিল, dn ds এর মান ছিল কি সেলেক্ট পেয়ার ফর্মুলায় মাইনাস কাপ্পা টি প্লাস টাউ বি, তাহলে এটা মাইনাস কাপ্পা টি প্লাস টাউ বি দিস ডট এম, দিস অ্যাকচুয়ালি 0, ডট প্রোডাক্টটা করে দেই, মাইনাস কাপ্পা টি ডট এম প্লাস টাউ বি ডট এম, দিস ইজ 0। আচ্ছা টি ডট এম হচ্ছে কস আলফা, বি ডট এম সাইন আলফা, বসিয়ে দিন টি ডট এম কস আলফা তুই বসিয়ে দিস, মাইনাস কাপ্পা টি ডট এম হচ্ছে কত কস আলফা, মাইনাস কাপ্পা কস আলফা প্লাস টাউ এটা সাইন আলফা, দিস ইজ 0। তার মানে কাপ্পা কস আলফা ইকুয়াল টু টাউ সাইন আলফা, তার মানে কাপ্পা ইকুয়াল টু টাউ ট্যান আলফা। ভ্যালু প্রুফ। আচ্ছা এই যে একটা কার্ভ পেলাম, মানে এটা একটা নির্দিষ্ট কার্ভ, কি কার্ভ, এটা এমন একটা কার্ভ যার ট্যানজেন্ট, এটা কিন্তু যে কোনো কার্ভের জন্য এটা হবে না, যে কার্ভের এই প্রপার্টি স্যাটিসফাই করবে, কোন প্রপার্টি, যে কার্ভের ট্যানজেন্টটা এনি পয়েন্টে কার্ভের উপর ট্যানজেন্টটা একটা ফিক্সড ডিরেকশনের সঙ্গে একটা কনস্ট্যান্ট অ্যাঙ্গেল আলফা করবে বা কনস্ট্যান্ট অ্যাঙ্গেল করবে, সেই কার্ভের জন্য কাপ্পা ইকুয়াল টু টাউ ট্যান আলফা হবে। অ্যাকচুয়ালি এই যে নির্দিষ্ট টাইপের কার্ভ এটাকেই বলা হয় সার্কুলার হেলিক্স। যখন সার্কুলার হেলিক্স পড়বো, এরপর আমরা সার্কুলার হেলিক্স পড়বো, ডেফিনেশন অফ সার্কুলার হেলিক্স। সার্কুলার হেলিক্স ইজ এ কার্ভ, বেস কার্ভ বা টুইস্টেড কার্ভ বলবো, হুইচ কি হবে, হুইচ মেক্স কনস্ট্যান্ট অ্যাঙ্গেল উইথ এ গিভেন ডিরেকশন। হুইচ মেক্স কনস্ট্যান্ট অ্যাঙ্গেল মানে দেখ কার্ভ তো আর হচ্ছে কারোর সঙ্গে অ্যাঙ্গেল করে না, কার্ভ অ্যাঙ্গেল করে মানে কার্ভের, যখন দুটো কার্ভের মধ্যে অ্যাঙ্গেল, এর আগেও আমি বলেছি কোনো না কোনো জায়গায়, যখন দুটো কার্ভের মধ্যে অ্যাঙ্গেল বোঝায় অ্যাকচুয়ালি সেই কার্ভের ট্যানজেন্টের মধ্যে অ্যাঙ্গেল বোঝায়, বুঝতে পারছিস তো? তার মানে কি কার্ভ মেক্স কনস্ট্যান্ট অ্যাঙ্গেল মিন্স কার্ভের ট্যানজেন্ট মেক্স কনস্ট্যান্ট অ্যাঙ্গেল, বুঝছিস? এরপরে দেখবে যে কয়েকটা পেজ পরেই আমি হচ্ছে আবার ডেফিনেশন করবো, হোয়াট ইজ সার্কুলার হেলিক্স। সার্কুলার হেলিক্স যেমন সার্কেলের একটা ডেফিনেশন আছে, সার্কেলের একটা ইলিপসের ডেফিনেশন আছে, প্যারাবোলার একটা ডেফিনেশন আছে, সবকিছুর একটা ডেফিনেশন রয়েছে। তেমনি সার্কুলার হেলিক্স ইজ এ টুইস্টেড কার্ভ বা স্পেস কার্ভ such that কি বলেছে tangent at every point বা which makes fixed constant angle with a fixed direction, which makes constant angle মানে the tangent at every point on the curve makes constant angle with a fixed direction। বুঝতে পারছিস ব্যাপারটা? সেটা আমি পরে আসছি, তাহলে এটা বোঝা, এই থিওরেমটা বোঝা গেছে, পরে আয় তারপরে থিওরেমটা দেখ। এটা হচ্ছে কাপ্পা এন্ড টাউ এর ফর্মুলা, পরের যে থিওরেমটা কি বলেছে, ইফ এ কার্ভ গামা ইজ গিভেন বাই, অত গামা, কার্ভের নাম গামা দেয়া হয়েছে, অত ভাবার দরকার নেই, কার্ভের ইকুয়েশনটা বলা আছে আর ইকুয়াল টু আর অফ টি, আর ইকুয়াল টু আর অফ টি ইন টার্মস অফ, এটা দেয়া রয়েছে আর ইকুয়াল টু আর অফ টি ফর্মে দেয়া রয়েছে, এটা কার্ভের ইকুয়েশন, ঠিক আছে? তাহলে কার্ভের ইকুয়েশন হয় টি ইজ এনি ভেরিয়েবল, আর অফ এস থাকলে, এস হচ্ছে নির্দিষ্ট নাম, এস এর হচ্ছে আর্ক লেন্থ বলে, কিন্তু আর অফ টি থাকলে যা খুশি, এন্ড কার্ভেচার কাপ্পা এট এনি পয়েন্ট অন দা কার্ভ গামা, কার্ভের নাম গামা দেয়া আছে, যেমন সার্কেল, প্যারাবোলা, হাইপারবোলা, এখানে গামা একটা নাম দেয়া হয়েছে, আর কিছু না, এই যে এটা যে কার্ভের রিপ্রেজেন্ট করে তার নাম হচ্ছে গামা, আর কিছু না, এটা যে কার্ভকে রিপ্রেজেন্ট করে তার নামটা দেয়া হয়েছে গামা, বুঝতে পারছিস তো? আর কিছু দেওয়া নেই, এটা ভাবার দরকার নেই এটা গামা কি জিনিস, যদি না বুঝিস থাক, গামা দরকার নেই, আর ইকুয়াল টু আর অফ টি ইজ এ ইকুয়েশন অফ এ কার্ভ, ঠিক আছে? তার উপর এনি পয়েন্টে যে কার্ভেচার হবে সেটা পাবো কাপা, কাপার ফর্মুলা এটা হবে মড অফ আর ডট ক্রস আর ডবল ডট বাই বক্স, এই বাই হচ্ছে মড অফ আর ডট, এটা হবে কাপা, এন্ড টাউ এর যে ফর্মুলা হবে এটা বলছে বক্স অফ আর ডট আর ডবল ডট আর ডবল ডট আর ট্রিপল ডট বাই হচ্ছে এইটা আর ডট ক্রস আর ডবল ডটের স্কয়ার মড অফ। আচ্ছা বক্স মানে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, আর ডট ক্রস ওইটা মানে হচ্ছে ডট প্রোডাক্ট, মানে দুটো, যে কোনো দুটো ডট প্রোডাক্টের সঙ্গে ক্রস প্রোডাক্টের সঙ্গে তৃতীয়টা ডট প্রোডাক্ট, সেটা আমি আসবো, অলরেডি এর আগে কিন্তু ভেক্টর ট্রিপল প্রোডাক্টটা বলেছিলাম কি হয়। হ্যাঁ তাহলে আমার যদি ফর এনি কার্ভের জন্য কাপা, দেখ আমার কাপা এন্ড টাউ এর ফর্মুলা এটা, আমার যদি কার্ভের ইকুয়েশন গিভেন থাকে আর ইকুয়াল টু কিছু বললো হচ্ছে a sin t i প্লাস a cos t হচ্ছে যে প্লাস যে bt কি এরকম বলে দিল, জানি না এরকম হতে পারে, আমি নিজের মতো নিয়েছি যা খুশি, দিয়ে বললো যে এর এনি পয়েন্টে কার্ভেচারের মান কত,
এর এনি পয়েন্টে টরশনের মান কত, তাহলে এই দুটো ফর্মুলা থেকে বেরোবে। কারণ হচ্ছে আর যদি জানিস আর ডট বেরোবে, আর ডবল ডট বেরোবে, আর ট্রিপল ডট বেরোবে। আর ডট আর ডবল ডট বার করলে তাদের ক্রস প্রোডাক্ট বার করা যাবে, মড নিলে হচ্ছে তাদের মড পেয়ে যাবো, আর ডট বার করলে তার কিউব, মড বার করে কিউব করা যাবে, ভাগ করে দেবো, কাপা বেরিয়ে যাবে। এই তিনটে জিনিস বেরিয়ে গেলে বক্স বেরিয়ে যাবে। বক্স মানে ডিটারমিন্যান্ট হয়ে যায়। এর আগের দিন আমি লিখেছিলাম এ যদি একটা ভেক্টর a1i প্লাস a2j প্লাস a3k, বি যদি একটা ভেক্টর হয় b1i প্লাস b2j প্লাস b3k, আর সি যদি একটা ভেক্টর হয় c1i প্লাস c2j প্লাস c3k, দেন বক্স অফ এবিসি মানে হচ্ছে ওই a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3 যে ডিটারমিন্যান্ট হয় সেটা। তাহলে আর এবার তাদের ক্রস প্রোডাক্ট করা যাবে, হোল স্কয়ার করা যাবে। তাহলে এগুলো প্রমাণ করতে হবে, মানে ব্যাপারটা অঙ্ক করা কোনো ব্যাপার নয়। আমি যদি ফর্মুলা জানি, আমার যদি এইটা গিভেন থাকে ইকুয়েশন, তাহলে আমি পরপর এই তিনটে জিনিস বার করব, এই ক্রস প্রোডাক্ট গুলো বার করবো, যা যা বার করতে বলেছে বার করবো, যা ফর্মুলা আছে সেখানে বসিয়ে দেবো, তাহলে অঙ্ক হয়ে যাবে, সেটা নিয়ে তো কোনো সমস্যা নেই। কিন্তু আর ইজ এ ফাংশন অফ টি আকারে কার্ভের ইকুয়েশন, আর ইকুয়াল টু ফাংশন অফ এস। ফাংশন অফ এস আকারে হলে ফর্মুলা অন্য হবে, সেখানে সেটাও আমরা করব। তাহলে যেহেতু আর ইকুয়াল টু আর অফ টি আকারে কার্ভের ইকুয়েশন গিভেন, তাহলে আর ডট মানে হচ্ছে অ্যাকচুয়ালি ডিআর ডিটি। ডট আমি এর আগের দিন বলেছিলাম, ডট মানে আমি বুঝবো ডিডিটি, ডিআর ডিটি। আর হচ্ছে ড্যাশ মানে আমি বুঝবো হচ্ছে ডিআর ডিএস। মনে আছে আমি প্রথম দিন বলে দিয়েছিলাম, ডট মানে হচ্ছে ডিআর ডিটি বুঝবো, আর ড্যাশ মানে বুঝবো হচ্ছে ডিআর ডিএস। তাহলে এখানে আর ডট মানে কি হয়ে যাবে, এটা ডিআর ডিটি। ডিআর ডিটি মানে লেখা যায় দেখ ডিআর ডিএস ইন্টু ডিএস ডিটি, ডিআর ডিএস ইন্টু ডিএস ডিটি। আচ্ছা ডিআর ডিএস মানে হচ্ছে ইউনিট ট্যানজেন্ট ভেক্টর, আর ডিএস ডিটি মানে এস ডট। তার মানে দেখ আমি এটা লিখলাম আর ডট মানে হচ্ছে টিএস ডট, কোনো অসুবিধা নেই কারণ নিশ্চয়, কারণ ডিআর ডিএস এটা জানি, যেহেতু ডিআর ডিএস এটা মানে হচ্ছে ইউনিট ট্যানজেন্ট ভেক্টর, এটা হয় আমরা জানি কি, তাই তো? এটা হয় জানি, তারপর আমরা এটা লিখে দিতে পারছি। এইবার আবার ডেরিভেটিভ করে, এটা একবার ডেরিভেটিভ হলো, আর ডবল ডট বার কর, আর ডবল ডট মানে ডি ডিটি অফ আর ডট, আর ডি ডিটি অফ আর ডট মানে ডি ডিটি অফ টি এস ডট, আর ডি ডিটি অফ টি এস ডট মানে আমি নরমাল গুণফলের ডেরিভেটিভ করব, ডিটি ডিটি ইনটু এস ডট প্লাস টি ইনটু ডিএস ডট ডিটি। এইটাকে আমি লিখছি ওপরে টি, টি ইজ এ ভেক্টর, নিচে টি ইজ এ স্কেলার, এটা লিখছি ডিটি ডিএস ইনটু আবার ডিএস ডিটি ইনটু এস ডট প্লাস এটাকে লিখছি হচ্ছে টি, এটা টি থাকলো, এটা এস ডবল ডট ডি, এস ডটের আবার টি এর সাপেক্ষে ডেরিভেটিভ, এস ডট মানে ডিএস ডিটি, ডিএস ডিটির আবার টি এর সাপেক্ষে ডেরিভেটিভ এস ডবল ডট। তাহলে এইটা দেখ ডিটি ডিএস, ডিটি ডিএস তাহলে লিখি আপাতত ডিটি ডিএস থাকলো। আচ্ছা এইটা মানে আবার এস ডট ইনটু এস ডট স্কয়ার প্লাস এটা যে টি ইনটু এস ডবল ডট। আচ্ছা ডিটি ডিএস মানে কি, ডিটি ডিএস মানে হচ্ছে কাপা এন। তাহলে আর ডবল ডট কি পেয়ে গেলি হচ্ছে কাপা এন ইনটু এস ডট স্কয়ার প্লাস টি এস ডবল ডট, এটা আর ডবল ডটের মান। এটা কোত্থেকে পেলি, এটা সেরেট পেরেট ফর্মুলা থেকে পেলি, ঠিক আছে তো? তাহলে দুটো জিনিস হয়ে গেল, এবার আর ট্রিপল ডট বার করতে হবে। তাহলে আমি ওই পেজে লিখে নিই কি কি পেলাম। আমি আর ডট পেলাম, আর ডট পেলাম হচ্ছে টিএস ডট, তাই না, আর ডট ইজ টিএস ডট। আর ডবল ডট আমি পেলাম কি পেলাম হচ্ছে কাপা এন এস ডট স্কয়ার প্লাস টি এস ডবল ডট। এই বুঝে, এই দুটো বুঝেছিস তো? এবার আর ট্রিপল ডট বার করি, আর ট্রিপল ডট মানে আবার ডেরিভেটিভ কার, আর ডবল ডটের ডিডিটি অফ আর ডট, তার মানে এটা ডিডিটি অফ আর ডটের মান বসিয়ে দে, কাপা এন, তারপরে কাপা এন এস ডট স্কয়ার, সরি এস ডট স্কয়ার, কাপা এটা হচ্ছে কাপা এন যে এস ডট স্কয়ার প্লাস প্লাস কত, এটা হচ্ছে টি এস ডবল ডট, এইটা ডেরিভেটিভ হবে। পরপর এখানে তিনটের গুণফল আছে, এই তিনটের গুণফল, এই প্রথমটা ডেরিভেটিভ দেখ কাপা ডট
n s ডবল ডট স্কয়ার s ডট স্কয়ার প্লাস এটা কাপা dn dt যা হচ্ছে পরপর লিখছি s ডট স্কয়ার প্লাস কাপা n ddt অফ হচ্ছে s ডট স্কয়ার। এটা প্রথম অংশটুকু দেখ তিনটের ফাংশনের গুণফল ছিল তার ডেরিভেটিভ হলো প্লাস এটা আগের মতোই dt dt ইনটু s ডবল ডট প্লাস তারপর এটা কি হয়ে যাবে t ইনটু dt অফ s ডবল ডট। কি বুঝতে পারছি নরমাল মাল্টিপ্লিকেশন এর নিয়মে আমি ডেরিভেটিভ করেছি। ঠিক আছে, প্রথমটা যা ছিল তাই থেকে গেল। এটা হচ্ছে কাপা ডট n s ডট স্কয়ার, এইটাকে কাপা এইটাকে আমি লিখবো dn ds dn dt বলে কিছু নেই ইনটু ds dt s ডট স্কয়ার প্লাস এটা কাপা n এইটাকে দেখ লিখবো টুয়াইস s ডট এই যে ddt অফ s ডট স্কয়ার মানে টুয়াইস s ডট ইনটু s ডবল ডট। এটা আসবে এই ডেরিভেটিভটা কত হবে টুয়াইস s ডট s এর একটা ডট ইনটু s ডবল ডট, কারণ হচ্ছে দেখ ddt অফ s ডট স্কয়ার মানে 2s ডট আবার s ডটের ডেরিভেটিভ উইথ রেসপেক্ট তাহলে এইটা আসবে টুয়াইস s ডট s ডবল ডট প্লাস এইটা ছিল এটাকেও ওই রকম ভাবে লিখবো dt ds ইনটু ds dt ইনটু s ডবল ডট প্লাস এটা t এটা হচ্ছে s ট্রিপল ডট। বুঝেছিস কি রে? বুঝে যাচ্ছে? হ্যাঁ, তাহলে এইটা দেখ এটা এবার লিখছি কাপা ডট n s ডট স্কয়ার প্লাস এইখান থেকে প্লাস কাপা এইটা dn ds এর মান কত? dn ds হচ্ছে মাইনাস কাপা টি প্লাস টাউ বি, মনে আছে? মাইনাস কাপা টি প্লাস টাউ বি এটা dn ds আর এটা s ডট দেখ এটা পাবি s ডট কিউব চলে আসবে তাহলে প্লাস এটা হচ্ছে কাপা n s ডট s ডবল ডট এটা থাকবে 2 একটা 2 থাকবে প্লাস এটা dt ds এর মান এটা কাপা n dt ds এর মান এটা মানে s ডট s ডবল ডট প্লাস t s ট্রিপল ডট। আচ্ছা কোথায় কোথায় টি 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 আছে দেখ এখানে একটা টি পাবো আর এইখানে একটা টি পাবো, এই টি দুটো একসঙ্গে পার এইখানে পাচ্ছিস হচ্ছে টি ইনটু এটা এস ট্রিপল ডট এখানে এস ট্রিপল ডট ছিল আর এইখানে টিটা পাচ্ছিস মাইনাস কাপা স্কয়ার ইনটু এখানে একটা আছে এস ডট কিউব। তখন আমি দেখছি টি এর সঙ্গে যেটা পাচ্ছি সেটা লিখছি এস ট্রিপল ডট মাইনাস কাপা এস ডট কিউব পুরোটা ইনটু টি পাচ্ছিস কিনা বল প্লাস টি কাপা স্কয়ার হবে না কোনটা রে? কাপা স্কয়ার হবে। হ্যাঁ কাপা স্কয়ার এস ডট হ্যাঁ কাপা স্কয়ার এস ডট কিউব ইনটু এটা। আচ্ছা এবার n এর কম্পোনেন্ট আছে দেখ এখানে একটা n এর কম্পোনেন্ট পাবো এইটা n এর কম্পোনেন্ট এখান থেকে পাবো না এইটা একটা n এর কম্পোনেন্ট আছে এইটা এই তিনটে n এর কম্পোনেন্ট কম্বাইন কর লক্ষ্য করে দেখ এটা টুয়াইস কাপা n s s ডবল s ডট s ডবল এটা 3 হয়ে যাচ্ছে এই দুটো মানে 3 হয়ে যাচ্ছে লক্ষ্য করে দেখ 3 কাপা s ডট s ডবল ডট ইনটু n আর এইখানে আছে কাপা ডট s ডট স্কয়ার তাহলে লক্ষ্য করে দেখ এটা প্লাস হচ্ছে মানে 3 কাপা s ডট s ডবল ডট প্লাস এখানে আসছে কাপা ডট s ডট স্কয়ার পুরোটা ইনটু n মানে tnb আকারে লিখছি ইউনিট ভেক্টর গুলো কমন নিয়ে লিখছি tn আর b এর কম্পোনেন্ট কোথায় আছে b এর কম্পোনেন্ট শুধুমাত্র এইখানে আছে b এর কম্পোনেন্টটা লক্ষ্য করে দেখ টাউ বি কাপা s ডট আছে তখন এইখানে হচ্ছে দেখ দিস প্লাস এটা হচ্ছে কাপা পাচ্ছিস টাউ পাচ্ছিস s ডট কিউব পাচ্ছিস ইনটু b পাচ্ছিস দেখ কাপা টাউ s ডট কিউব b এই বোঝা গেছে দিস ইজ r ট্রিপল ডট আর ডবল ডট পর্যন্ত খুব সিম্পল ছিল আর ট্রিপল ডটটা কি একটু বড় ক্যালকুলেশন আছে তাহলে এটা r ডট r ডবল ডট r ট্রিপল ডট এই তিনটে ফর্মুলা আমি পেয়ে গেছি।
এবার প্রথমে কাপার ফর্মুলা বার করতে হবে। কাপার ফর্মুলাটাই বলা আছে, ওটা হবে আর ডট ক্রস আর ডবল ডট। ফর্মুলাটা কি ছিল আগের পেজে তো লিখলাম, আগের পেজে আমি লিখলাম ফর্মুলাটা হচ্ছে এই দেখে এটা আর ডট ক্রস বাই দিস মড, আর এটা ছিল এই বক্স বাই দিস মড স্কয়ার। তাহলে প্রথমে এই ক্রস প্রোডাক্টটা বার কর না, ওই আর ডট ক্রস আর ডবল ডট এটা বার করি না। আর ডটের মানে এটা মানে যে টি এস ডট ক্রস কাপা এন এস ডট স্কয়ার প্লাস টি এস ডবল ডট। এটা যখন ক্রস প্রোডাক্ট করব এইগুলো তো স্কেলার, তার মানে লক্ষ্য করে দেখ এটা হচ্ছে এই যে কাপা এস ডট কিউব এটা চলে আসবে, এটা হচ্ছে টি ক্রস এন প্লাস এস ডট এস ডবল ডট টি ক্রস টি। এই বুঝতে পারছিস না ক্রস প্রোডাক্ট কি এটাই হবে তো নাকি? এই ভেক্টর দুটো ক্রস প্রোডাক্ট দিস ভেক্টর এন্ড দিস ভেক্টর, ঠিক আছে না? বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। টি ক্রস এন মানে কত? বি। টি ক্রস এন মানে কত? বি। তাহলে কাপা এস ডট কিউব ইনটু বি, আর টি ক্রস টি মানে কত? 0 0। তার মানে এটা আসবে আর ডট ক্রস আর ডবল ডট এর মান এটা, আর ডট ক্রস আর ডবল ডট এর মান হচ্ছে এই। আর তাই যদি হয় এটা যদি আমি ইয়ে করে দিই মড নিয়ে নিই টেকিং মডিউলাস, তাহলে এটার মানে মডিউলাস যদি নিই তাহলে মড অফ আর ডট ক্রস আর ডবল ডট, এটা মানে এই পাশের মড, এই পাশের মড মানে কাপা ইনটু এস ডট কিউবের মড। আচ্ছা কাপার মড, কাপাটা রেডিয়াস অফ কার্ভেচার, এই সরি কার্ভেচার অলওয়েজ পজিটিভ সংখ্যা হয়। কার্ভেচার বা রেডিয়াস অফ কার্ভেচার আমরা পড়িনি, বাট কার্ভেচার এন্ড রেডিয়াস অফ কার্ভেচার অলওয়েজ পজিটিভ। যেমন রেডিয়াস অফ কার্ভেচার আমি বলছি এখানে নিশ্চয়ই বুঝতে পারছিস, কার্ভেচার রেডিয়াস অফ কার্ভেচার এগুলো পজিটিভ হয়, রেডিয়াস পজিটিভ হয়, এটা পজিটিভ কোয়ান্টিটি, তার মানে ওর মডটা অলওয়েজ পজিটিভ। তাহলে মড কাপার মড নেওয়া যাক না নেওয়া তাই, বুঝতে পারছিস তো? কাপার মডটা নেওয়া যাক, মড কাপা ইজ কাপা, কাপা ইজ পজিটিভ। তাহলে এইটা আমি পেলাম মড অফ দিস, তার মানে এটা দেখ কাপা সমান পেলি মড অফ আর ডট কস আর ডবল ডট বাই হচ্ছে এস ডট এই কিউবের মড নেওয়া যাক, মড নিয়ে কিউব নেওয়া তাই। প্রথমে কিউব করলাম তারপরে মড নিলাম, প্রথমে মড নিলাম দেন কিউব করলাম, একই জিনিস আসবে। তাহলে এইটা এস ডট কিউব, নিচে তো ফর্মুলা এস ডট কিউব ছিল না, তার পরিবর্তে আর ডট কিউব ছিল, নিশ্চয়ই তাহলে এস ডট কিউব মানে আর ডট কিউব হবে হবে। এই প্রথমটাই দেখ আর ডট আর এস ডটের মধ্যে একটা রিলেশন আছে, এখানে মড নিয়ে নে, মড অফ আর ডট মানে মড টি মড এস ডট, তাই না? মড টি মানে 1, তার মানে আর ডটের মড ইকুয়াল টু এস ডটের মড হবে প্রথমটাই। আর ডট ইকুয়াল টু টিএস ডট, টি হচ্ছে ইউনিট ট্যানজেন্ট ভেক্টর টেকিং মডুলাস বোথ সাইড, তাহলে মড অফ আর ডট ইকুয়াল টু মড টি মড এস ডট, মড টি মানে 1, তার মানে মড মানে এখানে যে মানটা বসিয়ে তাহলে এস ডট মানে কত বলি আর মড অফ আর ডট, তাহলে এখানে কাপা তুই পেয়ে গেলি দিস ফর্মুলা আর ডট ক্রস আর ডবল ডট এটার মডুলাস বাই আর ডট তার কিউব, পেলি কাপার ফর্মুলা। টাও করতে হবে, টাও করতে গেলে তোকে যে এই বক্সটা বার করতে হবে, মানে তোকে বার করতে হবে আর ডট আর ডবল ডট আর ট্রিপল ডট তার বক্স। এই বক্সের ডেফিনিশন কি রে? বক্স অফ এবিসি ডেফিনিশন কি? বক্স অফ এবিসি মানে কি বলেছিলাম, কি বলেছিলাম? এ ডট বি ক্রস সি, এটা বলেছিলাম বি ক্রস সির সঙ্গে এর ডট, তাহলে এইটার বক্সের ডেফিনিশন কি হবে? এই দুটোর ক্রস প্রোডাক্টের সঙ্গে আর এর ডট হবে, আর ডটের ডট হবে। আচ্ছা এটাকে জানিস এটাও লেখা যায়, এটাকে লেখা যায় হচ্ছে এ ক্রস বি ডট সি লেখা যায়, জানিস? জানিস কি? জানিস না, এটা লেখা যায় ধরে নে, প্রুফ করা খুব সোজা, ওই ডিটারমিন্যান্ট দিয়ে প্রুফ চলে আসবে। ভাই এটা কি বলে আমি কি কি লিখতে পারি দেখ, এটাকে লিখতে পারি বক্স অফ এবিসি, এটা মানে হচ্ছে বক্স অফ বিসিএ is equal to box of CAB, এইসব লেখা যায়। এগুলো সব বক্স রো কলাম ইন্টারচেঞ্জ করার ব্যাপার ডিটারমিন্যান্টে। বক্স অফ এবিসি মানে হচ্ছে A1 A2 A3
B1 B2 B3 C1 C2 C3 এইটা বক্স মানে এটা মানে বক্স অফ এবিসি মানে A ডট B প্লাস C এটা মানে বক্স অফ এবিসি মানে A ডট B প্লাস C মানে এটা এবার যদি রো ইন্টারচেঞ্জ করি ডিটারমিন্যান্ট যেহেতু আমি যদি এই একটা রো ইন্টারচেঞ্জ করি আমি যদি এটা করি B1 B2 B3 A1 A2 A3 আর হচ্ছে C1 C2 C3 এই ডিটারমিন্যান্টে যে একটা রো ইন্টারচেঞ্জ করে একটা মাইনাস আসবে আসবে না তাই যদি আসে আবার যদি এই দুটো ইন্টারচেঞ্জ করি B1 B2 B3 আবার করলাম C1 C2 C3 A1 A2 A3 তাহলে আবার একটা মাইনাস হয়ে যায় প্লাস হলো দুবার ইন্টারচেঞ্জ করে দিই এটা মানে প্রথমে B তারপরে C এটা B ডট এটা মানে বক্স অফ BCA প্রুফ হয়ে গেছে আমি যেটা বলছি না এগুলো প্রুফ হয়ে গেছে তাহলে এটা হয় তার মানে তুই এইটার ডট মানে তুই এই যে এই দুটো ক্রস করে দেন এটা ডটও করতে পারিস কেন করছি কারণ অলরেডি এই দুটোর ক্রস বেরিয়ে আছে বলে তুই তোর মনে হতে পারে যে এইটার মানে ডিরেক্ট ডেফিনেশন যেটা সেটা দিয়ে করব আর ডট ক্রস এই সরি এটা মানে যে এইটার সঙ্গে বারবার একই লিখছি এইটা ডট আর ডবল ডট ক্রস আর ট্রিপল ডট করব তাহলে তোকে কি করতে হবে বলতো এখন এটা করাই যাবে কোনো অসুবিধা নেই এইটা আর এইটার ক্রস প্রোডাক্টটা বার করতে হবে আমার কিন্তু এইটা এই দুটোর ক্রস প্রোডাক্ট বার করা ছিল তাহলে আমাকে এখন করতে হবে কি এই আর ডট আর আর ট্রিপল ডটের এই যে আর ট্রিপল ডটের মান বেরিয়েছে আর আর ডটের এই দুটোর ক্রস প্রোডাক্টটা করতে হবে অনেক বড় ক্রস প্রোডাক্ট চলে আসবে কিন্তু যদি এইটাই ফর্মুলাটা আমি বক্স অফ এটা কে আমি যদি এটা লিখি এই আর ডট ক্রস আর ডবল ডট এইটা ডট আর ট্রিপল ডট লিখি তাও হবে এটা মানে হচ্ছে আর ট্রিপল ডট ডট যেহেতু উল্টানো যায় আর ডট ক্রস আর ডবল ডট এটা মানে কোনটা লিখেছি এটা যদি এ এটা বি এটা যদি সি ধরি এটা দেখ সি এ বি লিখেছি বক্স অফ সি এ বি বক্স অফ সি এ বি হয় এবিসি সমান হচ্ছে সি এ বি হয় বুঝলি এটা তো ডট প্রোডাক্ট এটা মানে এটা লেখা যায় এটা নিয়ে কোনো অসুবিধা নেই এইটা ডট এটা মানে দিস ডট দিস এবার এটা মানে এটা যদি সি ভেক্টর হবে সি এটা বি এটা যদি হবে তাহলে সি এ বি তাহলে বক্স অফ এবিসি মানে বক্স অফ বিসিএফ ইকুয়াল টু বক্স অফ সিএবি করা যাবে এটা আবার এটাকে বিসিএ পেয়েছি এটাকে সিএবি করা যাবে এটা ইন্টারচেঞ্জ করে দে এটা এখানে দে এটা এখানে নিয়ে তুই এটা করেছিলি তো এইখানে এবার তুই ইন্টারচেঞ্জ কর প্রথমটা এইটা না দিয়ে গিয়ে তুই এইখানে যদি করতি প্রথম দুটো রো প্রথমটা লাস্ট হয়েছে C1 C2 C3 A1 A2 A3 B1 B2 B3 করতি তাহলে আবার সেম মাইনাস মাইনাস প্লাস হয়ে যায় এটা মানেই হয়ে যেত বক্স অফ সিএবি আর বক্স অফ সিএবি মানে কেউ লিখতে পারে সি ডট এ ক্রস বি কেউ লিখতে পারে এ ক্রস বি ডট সি ডটের তো কোনো ব্যাপার নেই ডট তো কমিউটেটিভ ডটের কোনো চিহ্নের সাথে ক্রসের ক্ষেত্রে বরং চেঞ্জ হবে তার মানে কিছুই না আমার যেহেতু এইটার ক্রস প্রোডাক্ট অলরেডি বেরিয়ে আছে মানে আর ডট ক্রস আর ডবল ডট এটা যেহেতু বেরিয়ে আছে তার সঙ্গে কার ডট প্রোডাক্ট করবো আর ট্রিপল ডটের এইটার ডট প্রোডাক্টের মান কত আছে রে এইটার ডট প্রোডাক্টের মান দেখ এইটা আছে কাপা এস কিউব বি এটা আছে এস ডট এটা আছে কাপা এস ডট কিউব বি আছে এটার মান এইবার দেখ আর ট্রিপল ডটের মানটা একটা বড় মান আর ট্রিপল ডটের মানটা কত বড় এইটা ইন্টু টি এইটা ইন্টু এন এইটা ইন্টু বি এই তিনটে মান আছে কিন্তু যেহেতু এইটার সঙ্গে ডট আর ট্রিপল ডট করবো এই আর ট্রিপল ডট করলে দেখবে হচ্ছে এইখানে কত আছে এখানে যেহেতু বি আছে বি যেহেতু আছে ওই বি ডট টি শূন্য বি ডট এন শূন্য বি ডট বির মান 1 পাবে কি বুঝতে পারছিস আমি লিখছি যদি লিখি ওই আর ট্রিপল ডটের ওই বড় মানটা লিখবো বড় মানটা লিখে সামথিং ইন্টু টি একটা আছে প্লাস সামথিং ইন্টু বি একটা আছে আর কিছু একটা এন একটা আছে আর কিছু একটা ইন্টু বি একটা আছে তার মধ্যে যখন এই বি ডট টি করবো শূন্য হবে বি ডট এন শূন্য হবে এই বি ডট বির মানটা থাকবে তাহলে এইখানে যে কম্পোনেন্ট আছে সেটাই তাহলে এই যে এইটার মান করলে কাপা এস ডট কিউব ইন্টু ওইখানে বি এর কম্পোনেন্ট কি ছিল রে বি এর কম্পোনেন্ট কাপা টাও এস ডট কিউব তাহলে এইখানে আসবে আবার এগেন যে কাপা টাও এস ডট কিউব এইটা আসবে এই বুঝেছিস এইটার মান হচ্ছে আর ডট প্লাস আর ডবল ডট ডট আর ট্রিপল ডট এটার মান হচ্ছে এইটা আসবে বুঝেছিস কিনা বল
হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা যদি বুঝে থাকি তাহলে এখানে দেখ কাপা স্কোয়ার h ডট টু দি পাওয়ার 6 ইনটু টাউ চলে আসছে। কার মান? এইটার মান। এটার মানে বক্স অফ ওইটা। তার মানে তুই পেয়ে গেলি কাপা স্কোয়ার হচ্ছে h ডট টু দি পাওয়ার 6 টাউ, দিস ইজ সমান বক্স অফ r ডট r ডবল ডট r ট্রিপল ডট। এইটা পেয়ে গেলি। এবার দেওয়ার পর টাউ সমান কত? এই r ডট r ডবল ডট r ট্রিপল ডট বাই এটা কাপা স্কোয়ার s ডট টু দি পাওয়ার 6। আচ্ছা, s ডট টু দি পাওয়ার 6 মানে আছে r ডট টু দি পাওয়ার 6। s ডট টু দি পাওয়ার 6 মানে কিন্তু r ডট টু দি পাওয়ার 6 মড অফ, কারণ হচ্ছে s ডট টু দি পাওয়ার 6 যেহেতু পাওয়ারে 6 আছে, ইভেন পাওয়ার, যে মড নিয়ে পাওয়ার নেওয়া তা যা, মড না নিয়ে পাওয়ার নেওয়া তাই। যদি এটা যদি কিউব থাকতো আমি বলতে পারতাম না। এই s ডট টু দি পাওয়ার 6 মানে মড অফ s ডট টু দি পাওয়ার 6 বলতে পারি, কিন্তু s ডট কিউব মানে মড অফ s ডট কিউব আমি বলতে পারি না। কি বুঝতে পারছিস? অড পাওয়ার যদি থেকে যায় সেটার মানে মড নেওয়া যায় না, কিন্তু ইভেন পাওয়ার থেকে মড নেওয়া যায় না। কি বুঝতে পারছিস ব্যাপারটা? হ্যাঁ স্যার। তাহলে তাই যদি হয় তাহলে এইখানে এইটাকে আমি s ডট টু দি পাওয়ার 6 মানে লিখতে পারি মড অফ s ডট টু দি পাওয়ার 6, আর মড অফ s ডট মানে মড অফ r ডট। এই r ডটে লিখবো বলে আমাকে এটা করতে হচ্ছে, মড অফ r ডট। তাহলে তাই যদি হয় তাহলে উপরে বক্স অফ থাকলো r ডট r ডবল ডট r ট্রিপল ডট থাকলো। এটা কাপা স্কয়ারের মান বসিয়ে দিয়ে কাপার মান পেয়ে গেছি। কাপার মান কোনটা? এইটা। তাহলে কাপা স্কয়ারের মান কত হবে? এটা স্কয়ার, এটা টু দি পাওয়ার 6। তাহলে কাপা স্কয়ারের মান হচ্ছে তুই পাবি হচ্ছে এটা হচ্ছে r ডট ক্রস r ডবল ডট স্কয়ার বাই r ডট টু দি পাওয়ার 6 ইনটু s ডট টু দি পাওয়ার 6। s ডট টু দি পাওয়ার 6 মানে r ডট টু দি পাওয়ার 6। এই যে s ডট টু দি পাওয়ার 6 মানে r ডট টু দি পাওয়ার 6 মড অফ, মড নিয়ে নিয়েছি। দেখ শুধু r ডট টু দি পাওয়ার 6 বলে হবে না, r ডট টু দি পাওয়ার 6 বলে এরকম করা যাবে না। মড মানে s ডট টু দি পাওয়ার 6 করা যায়, কিন্তু s ইজ এ স্কেলার, r ইজ এ ভেক্টর। ঠিক আছে? তাহলে এইটা, তাহলে এটা কেটে গেল, কেটে গেলে ফর্মুলাটা আসলো r ডট r ডবল ডট r ট্রিপল ডটের বক্স বাই হচ্ছে এটা r ডট ক্রস r ডবল ডটের হোল স্কয়ার মড অফ। দিস ইজ টাউ। টাউ এর ফর্মুলা এটা, আর কাপার ফর্মুলা হচ্ছে r ডট ক্রস r ডবল ডট বাই r ডট, দিস ইজ কাপা, দিস ইজ টাউ। এবার যদি কার্ভের ইকুয়েশন গিভেন থাকে তাহলে কাপার কার্ভের ইকুয়েশন ইন টার্মস অফ ফাংশন অফ টি আকারে যদি এস আকারে যদি গিভেন থাকে, আমরা খুব সহজেই আমরা কিন্তু কাপাটাও বার করে দিতে পারি। আমরা অঙ্ক করবো, অঙ্ক আছে, তার আগে আরো থিওরেম আছে সেগুলো। এরপরের থিওরেম দেখ, এরপরের থিওরেমটা r ইকুয়াল টু r অফ t আকারে দেওয়া রয়েছে, না থেকে r অফ s। কার্ভের ইকুয়েশনটা, কার্ভের ইকুয়েশনটা থিওরেমটা r ইকুয়াল টু r অফ s মানে ফাংশন অফ s আকারে আছে, t r অফ t না থেকে। দেন বলছে কাপা হবে এটা মড অফ r ডবল ড্যাশ, মড হবে r ড্যাশ ক্রস r ডবল ড্যাশ, দুটো ফর্মুলা পাওয়া যায়। এন্ড টাউ এর মান হবে এটা বলছে r বক্স অফ r ড্যাশ r ডবল ড্যাশ r ট্রিপল ড্যাশ বাই হচ্ছে r ডবল ড্যাশ স্কয়ার, অথবা এটা হবে বক্স অফ r ড্যাশ r ডবল ড্যাশ r ট্রিপল ড্যাশ, দুটো করে ফর্মুলা পাওয়া যাচ্ছে কাপাটা, বাই যে r ড্যাশ ক্রস r ডবল ড্যাশ এর। যদি r ইকুয়াল টু r অফ s আকারে কার্ভের ইকুয়েশন গিভেন থাকে, r ইকুয়াল টু r অফ t আকারে দেওয়া থাকলে আগের পেজে পেয়ে গেলাম r ইকুয়াল টু r অফ t, আগের পেজে পেয়ে গেলাম ফর্মুলাগুলো। যে r ইকুয়াল টু ফাংশন অফ s থাকে, ইন দ্যাট কেস দ্য ড্যাশ দিয়েছি, ড্যাশ মানে ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু s। ড্যাশ মানে কি বলছি? ড্যাশ মানে ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু s, আর ডট মানে কি বলছি? ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু t। অলওয়েজ এটাই নিয়ম, মানে কখনো যদি ড্যাশ মানে বুঝবি dds আর ডট মানে বুঝবি হচ্ছে ddt। সর্বদা যেখানে ড্যাশ থাকবে dds,
যেখানে ডট থাকবে ডিডিটি, ঠিক আছে, এটা হবে। তাহলে এইবার দেখ কাপ্পার ফর্মুলা, তাহলে আর ইকুয়াল টু যে আর অফ এস থাকে তাহলে এই যে ডি আর ডিএস বার করব, এখানে টি এর সাপেক্ষে না এস এর সাপেক্ষে সব হবে। ডি আর ডিএস মানে কত, ডি আর ডিএস মানে টি, আগে যেরকম ডি আর ডিটি পেয়েছিলাম টি ডট এস পেয়েছিলাম, টি ইনটু এস, ডি আর এই যে প্রথমে কোথায় পেলাম, এই যে ফাংশন অফ টি গেলে আর ডট যখন বার করলাম এটা টি ডট টি এস ডট পেলাম আর ডটের মান, বাট এখানে ডিরেক্ট ডি আর ডিএস মানে কি, ডি আর ডিএস মানে হচ্ছে দ্যাট মিন্স আর ড্যাশ ইকুয়াল টু আবার ডেরিভেটিভ কর উইথ রেসপেক্ট টু এস, সরি এটা টি ড্যাশ না, এটা ডি ডিএস অফ আর ড্যাশ, তাহলে হচ্ছে ডিটি ডিএস, ডিডিএস মানে হচ্ছে এটা আর ডবল ড্যাশ, এটা মানে আর ডবল ড্যাশ মানে ডিটিডিএস মানে কাপ্পা এন, ডিটিডিএস মানে কত সেলেক্টেড ফর্মুলা আমরা পাই কাপ্পা এন, এটা আর ডবল ড্যাশ, এখানে দেখ আর ট্রিপল ড্যাশ আর ডবল ড্যাশ আর ট্রিপল ড্যাশ পর্যন্ত মান বার করতে হবে, করে নিই আগে তারপরে আমরা ফর্মুলা গুলোই আসবো। এটা আর ডবল ড্যাশ পেলাম, আর ট্রিপল ড্যাশ, আর ট্রিপল ড্যাশ মানে ডিডিএস অফ আবার আর, এই ফর্মুলাটা সোজা এর থেকে আগেরটা থেকে সোজা, এটা হবে, এটা মানে ডিডিএস অফ এই কাপ্পা এন, এটা মানে হচ্ছে কাপ্পা ড্যাশ এন প্লাস কাপ্পা ডিএন ডিএস, এখানে যেহেতু ডিরেক্ট এস এর সাপেক্ষে ডেরিভেটিভ হচ্ছে না, ডিরেক্ট ফর্মুলা গুলো আগে টি এর সাপেক্ষে হচ্ছিল ডিএন ডিটি হচ্ছিল, এখানে ডিএন ডিএস হচ্ছে, ওই জন্য ডিরেক্ট ফর্মুলা বসাতে পারবো, আগে কি হতো ডিএন ডিএস ডিএন ডিটি ডিএস ডিটি করতে হচ্ছিল, এটা সেটা করতে হচ্ছে না, এটা পেয়ে যাচ্ছি দিস ইজ কাপ্পা ডট এন প্লাস এটার মান বসা কাপ্পা ইনটু ডিএন ডিএস, ডিএন ডিএস এর মান কত না মাইনাস কাপ্পা টি প্লাস টাউ বি, মাইনাস কাপ্পা টি প্লাস হচ্ছে টাউ বি, তাহলে লক্ষ্য করে দেখ এটা মাইনাস কাপ্পা স্কয়ার টি প্লাস কাপ্পা ড্যাশ এন প্লাস কাপ্পা টাউ, এইটা পেলাম হচ্ছে এটা, এটার মানে হচ্ছে আর ট্রিপল ড্যাশ এর মান, আমার আর কিছু দরকার নেই, বাকি ফর্মুলা এবার চলে আসবে। দেখ লক্ষ্য করে দেখ প্রথমে দেখ এইখানে এসছে, প্রথমে দেখ কি বলেছে এই কাপার মান দুটো হবে, দুটো টাউয়ের মানে দুটো ডবল ডবল আছে, কিছুই নেই, এই যে আর ডবল ড্যাশ সমান আমি তো পেয়ে গেছি, আর ডবল ড্যাশের মানে কাপা এন, টেকিং মডুলাস বোথ সাইড মড আর ডবল ড্যাশ, দিস ইজ ইকুয়াল টু কাপা, কাপা ইজ পজিটিভ, তাহলে দেখ একটা আছে দেখ কাপা ইকুয়াল টু মড অফ আর ডবল ড্যাশ, আবার দেখ আর একটা আছে আর ড্যাশ ক্রস আর ডবল ড্যাশ, আচ্ছা বার কর তো আর ড্যাশ ক্রস আর ডবল ড্যাশের মানটা বার কর, আর ড্যাশ ক্রস আর ডবল ড্যাশ, আর ডবল ড্যাশের মান এটা, আর ড্যাশের মান টি, তাহলে কি হবে এটা মানে হচ্ছে টি ক্রস কাপা এন, টি ক্রস কাপা এন মানে কাপা ইনটু টি ক্রস এন, আচ্ছা টি ক্রস এন মানে কাপা ইনটু ডি, তাহলে আর ড্যাশ ক্রস আর ডবল ড্যাশের মান কাপা বি, বোথ সাইড মডুলাস নিন, the mod of r dash cross r double dash, this is again kappa, mod b মানে হচ্ছে 1 আর mod kappa মানে kappa, তাহলে কাপার দুটো মান একবার এটা পেলি একবার এটা পেলি, যে কোনো একটা করলেই চলে হবে, এই কাপার দুটো মান পেলে টাওয়ের দুটো মানই পাবো, টাওয়ের মান করি আবার এটাই থাকে, এটা ক্রস প্রোডাক্ট বেরিয়ে গেছে তার সঙ্গে এটা ডট করে দিই না, এই যে r ডট ক্রস r ডবল ডট r ড্যাশ ক্রস r ডবল ড্যাশের মান কাপা বি and r triple dash এর মান দিস, এই দুটো যখন ডট প্রোডাক্ট করব r ড্যাশ ক্রস r ডবল ড্যাশ ডট r ট্রিপল ড্যাশ, এটা যখন করব ডট r ট্রিপল ড্যাশ এটা করব তখন আছে কাপা স্কয়ার টাউ বি, বুঝলেন, বি ডট বি কাপা স্কয়ার টাউ বি ডট বি, আর কিছু আসবে না, কি বুঝতে পারছিস তো, কারণ এই যে টি ডট বি সমান 0 বি ডট টি সমান 0 বি ডট এন সমান 0, মানে এইটার সঙ্গে আর এটা ডট প্রোডাক্ট করেছি, তার মানে এটা কাপা টাউ বি, এই বুঝেছিস, তাহলে এটা মানে কাপা স্কয়ার টাউ, তাহলে এটা বক্স অফ আর ড্যাশ আর ডবল ড্যাশ আর ট্রিপল ড্যাশ, এটার মান তুই পেয়ে যাচ্ছিস কাপা স্কয়ার টাউ, তাহলে হোয়াট ইজ টাউ, টাউ মানে বাই হয়ে যাবে, টাউ মানে বক্স অফ আর ড্যাশ আর ডবল ড্যাশ আর ট্রিপল ড্যাশ, এটা বাই হচ্ছে কাপা স্কয়ার, আচ্ছা কাপা স্কয়ারের মান কাপার মান দুটো পেয়েছিস, একবার পেয়েছিস হচ্ছে এইটা মড অফ আর ড্যাশ আর ডবল ড্যাশ, আবার পেয়েছিস এটা, যে কোনো একটা মান বসা, দিয়ে এটা বসাস এটা চলে আসে, আর যদি এটা বসাস দেখ এটা চলে আসে, বুঝেছিস এই ফর্মুলাটা অনেক সোজা,
বোঝা গেছে রে? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার এটা যদি বুঝে যাস তাহলে এবার অঙ্ক আছে, অঙ্ক করতে হবে। এখানে আরো থিওরেম আছে, এখানে দেখবি এই থিওরেম গুলো খুব সিম্পল থিওরেম বলেছে। শো দ্যাট দ্য নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন দ্য কার্ভ ইজ এ প্লেন কার্ভ উইথ ওই বক্স অফ r ড্যাশ r ডাবল ড্যাশ r ট্রিপল ড্যাশ 0। এটা কিছুই না। আচ্ছা ওই প্লেন কার্ভ হলে দেখো, প্লেন কার্ভ হলে টাউ 0 হয়। প্লেন কার্ভ হলে কি 0 হয়? The curve is a plane curve if and only tau is 0। একটু আগে থিওরেম করলাম, যদি টাউ 0 হয়, টাউ এর মান কি? টাউ এর তো ফর্মুলা এটা, টাউ এর যে ফর্মুলা পেয়েছি এটা, তাহলে এইটা ইকুয়াল টু এটা সমান 0, এটা সমান 0 মানে উপরের বক্স প্রোডাক্টটা শূন্য, তাই না? আর ড্যাশ ক্রস আর ড্যাশ দিয়েও হবে, ডট দিয়েও করা যাবে, এই প্রমাণ করতে বলেছে। এরপরে দেখ প্রবলেম আছে, এরপরে দেখ প্রবলেম আছে, ফাইন্ড ইউনিট ট্যানজেন্ট ভেক্টর অন এ স্মল টি বার করতে হবে, ঠিক আছে? তো of the space curve x equal to t, y equal to t square, z equal to 2 by 3 t cube. Also find the curvature and torsion at any point. অঙ্ক আছে দেখ, প্রথমের অঙ্কটা কি বলেছে? ফাইন্ড দ্য ইউনিট ট্যানজেন্ট, মানে কার্ভটা বলা আছে x equal to t, প্রবলেমে আছে। এখানে দেখবি এই যে ফর্মুলা করলাম এর উপর বেস করে এবার সব প্রবলেম আছে। x equal to t, y equal to t square, আর z equal to কত আছে? 2 by 3 t cube। এটা যে x y z আকারে দেওয়া আছে, তাহলে যদি r equal to r of t আকারে লিখি কার্ভের ইকুয়েশনটা, কার্ভের ইকুয়েশনটা r of t আকারে লিখলে কি হবে? t into I plus t square into j plus আছে 2 by 3 t cube into k। বুঝাছিস? r equal to r of t এর কম্পোনেন্ট, x কম্পোনেন্ট ওটা, y কম্পোনেন্ট ওটা, z কম্পোনেন্ট ওটা। তারপর r আকারে, r যদি r of t আকারে লিখি, ইকুয়েশন অফ দ্য কার্ভ ইজ দিস, ইকুয়েশন অফ দ্য কার্ভ ইজ দিস। এবার দেখ এখান থেকে কাপা টাউ বার করতে গেলে কি লাগবে? কাপার ফর্মুলা বা টাউ এর ফর্মুলা বার করতে r ডট, r ডাবল ডট, r ট্রিপল ডট বার করতে হবে। r ডট বার কর, r ডট এর মান কত? r ডট এর মান হচ্ছে এইটা ডেরিভেটিভ হয়ে যাবে, এটা i চলে আসবে শুধু, প্লাস 2i t j পড়ে থাকবে, আর হচ্ছে এটা দেখো হচ্ছে 3 আছে 2t স্কয়ার k চলে আসবে। দিস ইজ r ডট, এটা r ডট না? হ্যাঁ স্যার আচ্ছা ট্যানজেন্ট ভেক্টর, ইউনিট ট্যানজেন্ট ভেক্টর, এটার মান কত রে? r ডট বাই mod r ডট স্কয়ার, mod r ডট, এটা হবে কি না বল? ইউনিট ট্যানজেন্ট ভেক্টরটা হ্যাঁ স্যার কেন? কারণ হচ্ছে r ডট মানে হচ্ছে dr dt, dr dt is a vector, vector parallel to the tangent। আমরা প্রথম থিওরেম করেছিলাম r ডট মানে dr dt, dr dt is a vector parallel to the tangent। তাহলে dr dt by mod dr dt, এটা কি হবে? দিস ইজ ইউনিট ট্যানজেন্ট ভেক্টর t। dr dt by mod dr dt মানে যে কোনো ভেক্টরকে তার মড দিয়ে ভাগ করলে ইউনিট ভেক্টর পাওয়া যায়। তার মানে দিস ইজ এ ভেক্টর, ইউনিট ভেক্টর প্যারালাল টু দ্য ট্যানজেন্ট, দ্যাট মিন্স ইউনিট ট্যানজেন্ট ভেক্টর, তাই নাকি? তার মানে যেহেতু r ডট পেয়ে গেলাম, প্রথমে কোশ্চেনে আছে ফাইন্ড কি বলেছে? ইউনিট ট্যানজেন্ট ভেক্টর, তাহলে r ডট বাই mod r ডট বার করলে যাবে। আচ্ছা হোয়াট ইজ mod r ডট? mod r ডট এখান থেকে বেরিয়ে আসবে, mod r ডট মানে রুট ওভার এই i কম্পোনেন্টের স্কয়ার মানে 1 স্কয়ার, এটা 2t স্কয়ার প্লাস হচ্ছে 2t স্কয়ার স্কয়ার, তখন এটা হবে রুট ওভার 1 প্লাস 4t স্কয়ার প্লাস 4t টু দি পাওয়ার 4, এটা মানে হয়ে যাবে 1 প্লাস 2t স্কয়ার এর হোল স্কয়ার তার রুট, তার মানে হচ্ছে 1 প্লাস 2t স্কয়ার, রুটের বাইরে বেরিয়ে আসবে। দিস ইজ দ্য মডুলাস ভ্যালু 1 প্লাস 2t স্কয়ার। তাহলে এই মডুলাস ভ্যালু এটা পেলাম। তাহলে হোয়াট ইজ ইউনিট ট্যানজেন্ট ভেক্টর? প্রথমে আছে ইউনিট ট্যানজেন্ট ভেক্টরটা, তাহলে 1 বাই 1 প্লাস 2t স্কয়ার ইনটু এই ভেক্টরটা i প্লাস 2i t j plus 2i t square cube. This is the first answer. Find the unit tangent vector to the space curve. This is the unit tangent vector at any point of the given space curve. বোঝা গেছে? এটা বুঝেছিস ইউনিট ট্যানজেন্ট ভেক্টরটা? হ্যাঁ স্যার এইবার কি করতে হবে? এইবার r ডট বেরিয়ে আছে, এটা r ডবল ডট বার কর। r ডবল ডটটা কি হবে? r ডবল ডটের মান তোর আবার ডেরিভেটিভ, এইটা ডেরিভেটিভ শূন্য, এইটা পাবি 2i j, এটা 4 আর ট্রিপল ডট বার কর, ট্রিপল ডট বার করলে কি আসবে? ট্রিপল ডট এটা শূন্য, এটা 4 আর ডট আর ডবল ডট আর ট্রিপল ডট বার করে ফেললাম,
এবার কাপা বার করতে গেলে আর ডট ক্রস আর ডবল ডট বার করতে হবে, ক্রস প্রোডাক্ট করতে হবে। কোন ভেক্টর দুটোর ক্রস প্রোডাক্ট? এই ভেক্টর দুটোর ক্রস প্রোডাক্ট, আর ডটের মান এইটা আর আর ডবল ডটের মান এইটা, এই দুটোর ক্রস প্রোডাক্ট করতে হবে। এই দুটোর ক্রস প্রোডাক্ট মানে হচ্ছে তোর আসবে i প্লাস 2i t জে প্লাস হচ্ছে 2i t স্কয়ার কে ক্রস অফ কত আসবে? ক্রস আসবে হচ্ছে এই 2i জে প্লাস 4t কে। এই তোরা ক্রস প্রোডাক্ট করতে জানিস তো নাকি? দুটো ভেক্টরের এ জানিস, বি জানিস, কম্পোনেন্ট জানিস, ক্রস প্রোডাক্ট জানিস, ডিটারমিনেন্ট আকারেও করতে পারিস। ওই আই জে এইরকম, এটাকে এইরকম ফর্মে লিখতে পারিস, আই জে কে 1 2t 2t স্কয়ার 0 2 4t, এটা আই জে এই আকারেও করতে পারিস, আর নরমালি এমনি ক্রস প্রোডাক্ট করে ফেলবে। এটা হবে জানিস তো? এই ক্রস প্রোডাক্টটা বেরিয়ে আসবে, যা হবে আমি জানি না, কিছু একটা হবে। হ্যাঁ, এটা যেটা বেরিয়েছে আমি একবারে লিখে দিচ্ছি এর মানটা, যেহেতু অঙ্কটা করা আছে, গোটা অঙ্কটাই তো করা আছে, তোদের কাছেও তো আছে। 4t স্কয়ার i মাইনাস 4t জে প্লাস 2i কে, এটা পাওয়া গেছে, এটা পাওয়া গেছে, এইটা পাওয়া গেছে। দেখ কি এর মানটা, এই মানটা এটা পাওয়া গেছে। তাহলে এটা যে পেয়ে গেলি, এইবার কি করতে হবে? আর একটা কি করতে হবে, এই ক্রস আর একটা বক্স লাগবে, বক্স অফ আর ডট আর ডবল ডট আর ট্রিপল ডট লাগবে, কারণ কাপাটাও দুটোই বার করতে বলে। তার মানে এটা আর ডট ক্রস আর ডবল ডট যেটা বেরোলো তার সঙ্গে ডবল ডট যেটা বেরোলো তার সঙ্গে আর ট্রিপল ডটের ডট করে দেয়, মানে এটা বেরিয়েছে তার সঙ্গে আর ট্রিপল ডট আবার 4 কে আছে, তাহলে 4 কে যদি ডট করি সেটা, তাহলে অ্যাকচুয়ালি 8 পাবি। দেখ এটা 8 এর মানে 8 পাবি, ডিরেক্ট 8 পাবি, কারণ 4 কে এর সঙ্গে এটার ডট হবে, 8 পাবি, এটার মানে 8 পেয়ে যাবে। এই বক্স অফ আর ডট আবার ডবল ডট আর ট্রিপল ডটের মান এটা 8 পেয়ে গেল। আর এটা পেয়ে গেছি সেটা। এবার কাপার ফর্মুলা কি? কাপার ফর্মুলা হচ্ছে মড অফ আর ডট ক্রস আর ডবল ডট বাই হচ্ছে মড অফ আর ডট কিউ, এটা আছে। তাহলে মড অফ আর ডট আমার পেয়ে গেছে, মড অফ আর ডট এর মানে এই যে এইটা 1 প্লাস 2t হোল স্কয়ার। তাহলে এটার আবার মডুলাস বার করতে, এটার মডুলাস বার কর। এটার মডুলাস কত হচ্ছে রে? 4t স্কয়ার প্লাস 4t প্লাস 2, এটার মডুলাস করতে হবে। এটার মডুলাস মানে কত? এই মডুলাস অফ আর ডট ক্রস আর ডবল ডট, এটা যদি বার করিস তাহলে রুট অফ আর 16t টু দি পাওয়ার 4 প্লাস 16t স্কয়ার প্লাস 4। রুটের মধ্যে থেকে 4 কমন গেলে বাইরে 2 চলে আসছে, ভেতরে দেখ 1 প্লাস 4t স্কয়ার প্লাস 4t টু দি পাওয়ার 4, এই আগের মতোই 2 ইন্টু 1 প্লাস 2t স্কয়ার, এটা পাচ্ছি 2 ইন্টু 1 প্লাস 2t স্কয়ার, এই যে এইটার মান। তাহলে এইটার মান পেলি 2 ইন্টু 1 প্লাস 2t স্কয়ার, এই যদি বসিয়ে দিস 2 ইন্টু 1 প্লাস 2t স্কয়ার বসিয়ে দিলি, আর এটার হোল কিউব মানে এটার হোল কিউব 1 প্লাস 2t স্কয়ার এর হোল কিউব, তাহলে হোয়াট ইজ কার্ভেচার? 2 বাই 1 প্লাস 2t স্কয়ার এর হোল স্কয়ার, এটা আনসার কার্ভেচারটা। টরশনটা কত হবে? টরশনটা হবে 8 বাই বক্স অফ এটা বাই ওই এইটা, এই যে এইটার মান যেটা বেরিয়েছে এইটার হোল কিউব, এটা না বক্স অফ এটা বাই ওটার হোল স্কয়ার। তাহলে আবার টাউ এর মান ছিল বক্স অফ আর ডট ক্রস আর ডবল ডট আর সরি বক্স অফ এইটা দিস বাই হচ্ছে মড অফ আর ডট আর ডবল ডটের স্কয়ার। উপরেরটার মান 8 পাওয়া গেছে, আর নিচেরটার মান কত পাওয়া গেছে? নিচেরটার মান 2 ইন্টু দিস, তার মানে আলটিমেটলি এটা 4 ইন্টু 1 প্লাস 2t স্কয়ারের হোল স্কয়ার, তার মানে 2 বাই 1 প্লাস 2t স্কয়ার। তাহলে কাপার 2t স্কয়ারের হোল স্কয়ার, তাহলে কাপা ইকুয়াল টু টাউ ইকুয়াল টু 2 বাই 1 প্লাস 2t স্কয়ারের হোল স্কয়ার, মানে কাপা আর টাউ সমান এই কাটটাকে at any point। এটা একটা অঙ্ক করলাম, এই ধরনের যা খুশি অঙ্ক আসতে পারে, x y z এর মান যা দেওয়া থাকবে তার উপর ডিপেন্ড করে অঙ্ক আসবে। এরপরে দেখ হচ্ছে প্রবলেম আছে, এই যে এই ফর্মের ইকুয়েশন দিয়েছে, পেস কার্ভ বলা আছে, এইটা পেস কার্ভের ইকুয়েশন দিয়েছে r ইকুয়াল টু a ইনটু 3t মাইনাস t কিউব কমা 3t স্কয়ার কমা 3t প্লাস t কিউব, এই ফর্মে আছে। তুই এটাকে এই ফর্মে রেখেও করতে পারিস, অথবা তুই এটাকে আর টিটাকে a ইনটু 3t মাইনাস t কিউব
ইন্টু আই এই ফর্মে লিখতে পারিস, প্লাস 3t স্কোয়ার ইন্টু জে প্লাস 3t প্লাস টি কিউব ইন্টু কে এই ফর্মে লিখতে পারি, অথবা এই ফর্মে লিখেও করা যায়। দেখ একটা ভেক্টরের দুটো ফর্ম লেখা যায়, আমরা ওই এই ফর্মে লিখতে পারি, আই জে কে আকারেও লিখতে পারি বা পয়েন্ট আকারেও লিখতে, দিস ইজ দ্য ভেক্টর। এখান থেকেই আট ডট বার করা যাবে, এখানে যেরকম আট ডট বার করা যাবে এখানেও আট ডট বার করা যাবে। কম্পোনেন্ট গুলো আলাদা, আই জে কে লিখলাম না, ওখানেও আট ডবল ডট, ওখানেও আট ট্রিপল ডট বার করা যাবে, জাস্ট কিছু না কমা কমা দিয়ে লিখবো। এখানে প্লাস প্লাস করে আই জে কে গুণ করে করে লিখছি, ওখানে কমা কমা দিয়ে লিখবো। দেখ এখানে যেহেতু অঙ্কটা ওইভাবেই দেওয়া ছিল আমি কমা দিয়েই করেছি, কমা কমা দিয়ে দেওয়া ছিল বলে ডট প্রোডাক্টটা সরি ডেরিভেটিভ গুলো সব কমা দিয়েই করা হয়েছে। দেন একই রকম ব্যাপার যখন ক্রস প্রোডাক্ট করবো এই কমা দিয়েই লিখে করবো, ডট প্রোডাক্ট একই তো আসবে, দুটোই তো সেম। কোন একটা ভেক্টরকে দুই ভাবে লেখা যায়, একটা ভেক্টর এ একটা ভেক্টর, কেউ বলতে পারে a1i প্লাস a2j প্লাস a3k, এটা লিখলে একটা ভেক্টর। কেউ বলে না এই যে ভেক্টর যার কম্পোনেন্ট গুলো a1, a2, a3, এরকম ভাবে করলাম। তো আমরা ভেক্টর স্পেস যখন করলাম তখন i j k দ্বারা লিখলাম n ডাইমেনশনাল ভেক্টর আলফা, সেখানে তো ভেক্টর স্পেসে যে কম্পোনেন্ট গুলো কমা কমা দিয়ে লিখেছি, কি তাই না? তাহলে হচ্ছে যেভাবে খুশি তোরা এই অঙ্কগুলো দেখবি, ঠিক আছে? তো তোদের এর আগের দিন 2 পেজ পড়ানো হয়েছিল, মাত্র 3 পেজ পড়েছিল টোটাল। এই পেজটা মানে কতগুলো পেজের কপি দিয়েছে, প্রায় 17-18 পেজের একটা জেরক্স ছিল, পিডিএফ ছিল। আজকে যেটা হলো এরপরে যেগুলো আছে সব অঙ্ক আছে, এগুলো তোদের করতে হবে। এরপরে যা আছে আমি যা থিওরেম আছে বলে দিলাম, যদি কিছু প্রবলেম হয় পরের দিন দু একটা বলবো, এটা নিয়ে সমস্যা নেই, কিন্তু বাকিটা তোদের করে নিতে হবে, ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ স্যার। ঠিক আছে।